চুপ করে আছেন যে? প্রিয়া এতক্ষণ অন্যদিকে মুখ করে বসেছিল, এবার মৃন্ময়ের দিকে তাকিয়ে বলল, কি বলবো? আপনার অদ্ভুত লাগছে না? বুঝতে পারছি না। দেখেন, আমি জানি আপনার খারাপ লাগছে, আর খারাপ লাগাটাও অস্বাভাবিক কিছু নয়। কয়েকদিন পরে আপনার আমার বিয়ে, সেখানে আপনি এখন শুনছেন হবু বরের অন্য কোনো মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন ছিল। আমি চাইলে হয়তো লুকাতে পারতাম, কিন্তু লুকাইনি, কারণ আমি চাইনি আপনায় মিথ্যা বলে ঠকাতে। প্রিয়া বেশ কিছুক্ষণ চুপ করে ভাবতে লাগলো। আসলেই তো, কিন্তু আমার খারাপ লাগছে না কেন? আবার ভালোও লাগছে না। অন্য কোনো সময় হলে হয়তো দেখা যেত আমার মৃন্ময়কে ওয়াশিং মেশিনে ধুয়ে দিতাম, কিন্তু এখন আমার কোনো অনুভূতিই হচ্ছে না। আমার কি বলা উচিত আমি সেটাও বুঝতে পারছি না। মৃন্ময় বলল, অনেক ভালোবাসতাম মেয়েটাকে। ওর নাম ছিল রিমি। আমার 1 ইয়ার জুনিয়র ছিল। কোন এক বৃষ্টির সময় দেখে ভালো লেগে যায়, এরপর প্রণয়, তারপর ভালোবাসা, এরপর এক সময় ফিজিক্যালি জড়িয়ে যায় দুজনে। আমি ওকে কোনো জোর করিনি, দুজনের ইচ্ছাতেই হয়েছিল। মৃন্ময়ের কথাগুলো শুনে বেশ অস্বস্তি হচ্ছিল প্রিয়ার, তাই প্রসঙ্গটা পাল্টে বলল, আমার খুব খারাপ লাগছে। আপনার আর কিছু বলার না থাকলে আমি বাড়িতে যেতাম। খুব বেশি খারাপ লাগছে? ওই একটু আর কি। চলুন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দেই। ধন্যবাদ, আমি একাই যেতে পারবো। বেশ, তবে আমার বলা কথাগুলোর উত্তর আমি এখনই চাচ্ছি না। আপনি আগে সময় নিয়ে ভাবুন, তারপর উত্তর দিন। যদি সব কিছু জেনেও মনে হয় বিয়ে করার জন্য আমি আপনার জন্য পারফেক্ট, তাহলে বিয়েটা হবে। আর যদি মেনে নিতে না পারেন, তাহলে জোর করে বিয়ে করব না। প্রিয়া কিছু বলল না, উল্টো পথে হাঁটা শুরু করলো। বেশ অস্বস্তি লাগছে, কিন্তু কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। মৃন্ময় বড়লোক বাবার ছেলে, বাড়িতে বাবা মা আর মৃন্ময় থাকে। বড় 2 বোনের বিয়ে হয়ে গিয়েছে। প্রিয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাড়িতে মা, 2 ভাই ভাবি আর প্রিয়া থাকে। বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে। প্রিয়া সবার ছোট। মৃন্ময়ের বাবার বড় বিজনেস আছে, সেটা দেখাশোনা করে মৃন্ময়। আর প্রিয়া অনার্স প্রথম বর্ষে পড়ে, প্লাস একটা স্কুলে জব করে। বাসায় যেতেই মায়ের সাথে দেখা হয় প্রিয়ার। তিনি প্রিয়ার গালে হাত রেখে চুমু দিয়ে বলল, কেমন দেখলি ছেলেটাকে? ভালো। পছন্দ হয়েছে তোর? তোমাদের পছন্দই আমার পছন্দ। প্রিয়া রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। হাজার চেষ্টা করে ও ঘুম আসছে না। ঘুমও এখন স্বার্থপর হয়ে গিয়েছে। যে ঘুম আগে প্রিয়ার পিছুই ছাড়তো না, সেই ঘুম এখন প্রিয়াকে ধরাই দেয় না। সবই সময়ের বিবর্তন। প্রিয়া একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর উঠে টেবিল থেকে হুমায়ুন আহমেদের আজ হিমুর বিয়ে বইটা নিল। বেশ কয়েকবার পড়ার পরেও ইন্টারেস্ট কমে না। হিমুর চরিত্রটা এখানে সত্যিই মুগ্ধকর। বই পড়তে পড়তে কখন যে সন্ধ্যা হয়ে গিয়েছে খেয়ালই করেনি। মাগরিবের আজান শেষ হতেই প্রিয়া অজু করে নামাজ পড়ে নেয়। এরপর আবার বিছানায় গিয়ে পা গুটিয়ে বসে থাকে। মনটা আনচান করছে। কেন করছে এমন বোধগম্য হয় না প্রিয়ার। ফোনের রিংটোনে ধ্যান ভাঙে। নাম্বারটা সেভ করা নয়, কিন্তু পরিচিত মৃন্ময়ের নাম্বার। কলটা কেটে যায়। দ্বিতীয়বার রিং হতেই প্রিয়া রিসিভ করে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি করছেন? বসে আছি, আপনি? এই তো ব্যালকনিতে। ও, এরপর আবারও নীরবতা। মৃন্ময় কফির কাপে চুমুক দিয়ে বলল,
আপনি কি এরকমই? কিরকম? কেমন যেন চুপচাপ। কি জানি? আপনি জানেন না? না। নিজে কেমন সেটা নিজে জানেন না? না। অদ্ভুত তো। হয়তো নিজেকে এতদিন ভুল জানতাম আর ভুল চিনতাম, তাই এখন সঠিক কোনটা জানি না। ঠিক বুঝলাম না। কিছু না। ওকে, আচ্ছা, কিছু ভাবলেন? কোন বিষয়ে? আজকে বিকালে বলা কথাগুলোর ব্যাপারে। ভাবার কিছু নেই। কেন? সব কিছুরই কি প্রশ্ন হয়? তা নয়, তবুও এত বড় একটা বিষয়ে আপনার ভাবা উচিত। ভাবিনি। তাহলে আমি উত্তরটা কি ধরে নিব? হ্যাঁ। কি হ্যাঁ? উত্তরটা হ্যাঁ। তাহলে আমার অতীত নিয়ে আপনার কোনো সমস্যা নেই? না, মা বলে প্রতিটা মানুষের উচিত অতীত থেকে শিক্ষা নেওয়া, কিন্তু অতীত আঁকড়ে ধরে বেঁচে থাকা নেহাতি বোকামি। আপনার মা ঠিকই বলে। ইভেন আমি মনে করি সন্তানদের মঙ্গলের জন্য প্রতিটা বাবা মায়ের উপদেশই সঠিক। জি। তো বিয়েটা কি বাবা মায়ের ইচ্ছাতেই করতেছেন? জি। আমায় আপনার ভালো লেগেছে? আপনাকে আমার পরিবারের পছন্দ হয়েছে। সংসার তো আপনি করবেন, আপনার কোনো মতামত নেই? আমার মনে হয় আমি নিজে থেকে সবসময় ভুল সিদ্ধান্ত নিই। এমন মনে হওয়ার কারণ? আমার অতীত। আপনারও অতীত আছে? প্রতিটা মানুষেরই অতীত থাকে। আপনারটা কি জানতে পারি? পুরনো ক্ষত জাগিয়ে তুলতে ইচ্ছে করছে না। ঠিক আছে। কথা বলা শেষ করে প্রিয়া মায়ের রুমে গেল। মা তখন বিছানা ছাড়ছিল। প্রিয়াকে দেখে বলল, কিছু বলবি? আমার কষ্ট হচ্ছে মা। মা তাড়াতাড়ি প্রিয়াকে নিজের কাছে এনে বুকে জড়িয়ে নিলেন। প্রিয়া কান্না করেই বলল, এইভাবে জড়িয়ে ধরো না মা, আমার অনেক কষ্ট হয়, আমার আরো কষ্ট হয়। তোকে না কতবার বলেছি অতীত নিয়ে ভাববি না? আমি কি করব মা, অতীত যে আমার পিছু ছাড়ছে না। অতীত ভুলে যা মা, সবাই অন্যায়ের শাস্তি পায়। প্রিয়া কিছু বলছে না, কেঁদেই যাচ্ছে। প্রিয়াকে বিছানার উপরে বসিয়ে শালের আঁচল দিয়ে মা চোখ মুছিয়ে দিল। বলল, মিনময় ছেলেটা অনেক ভালো, কত ভালো পরিবারের ছেলে দেখেছিস। অনেক সুখী থাকবি তুই। এমন পরিবার আর ছেলে সচরাচর পাওয়া যায় না। আমি আমার আগের সেই হাসি খুশি প্রিয়াকে ফিরে পেতে চাই, যার হাসিতে এই বাড়িটা প্রতিটা লোক হাসে, যার দুষ্টুমিতে এই বাড়ি মেতে থাকে। প্রিয়া আবারও চুপ। মা বলল, মিনময়ের সাথে কথা হয়েছিল? আর হ্যাঁ, একটু আগে ফোন দিয়েছিল। কি বললো? প্রিয়া সব কথাই মাকে বলল, শুধু ফিজিক্যাল রিলেশনের কথা স্কিপ করে। মা বলল, কোনো মানুষই পারফেক্ট হয় না, তাকে মনের মতো বানিয়ে নিতে হয়। আর আমি জানি আমার মিষ্টি মেয়েটা সেটা পারবে। প্রিয়া মাকে জড়িয়ে ধরল। পৃথিবীর অর্ধেক শান্তি তো মায়ের বুকেই। রাত 12টা ছুঁই ছুঁই। একাই সাথে হারছে মৃন্ময়। আকাশে আজ চাঁদ দেখা যাচ্ছে না, তবে অসংখ্য তারা মিটমিট করে চলছে। সাথে রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়ায় মৃন্ময়। আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে প্রিয়ার কথা।
আর আনমনেই বলে, মেয়েটা এমন অদ্ভুত কেন? হাসে না, প্রয়োজন ছাড়া কথা বলে না, কিন্তু তবুও এই মেয়েটার মধ্যে কি যেন একটা আছে। সে আমাকে বারবার ওর প্রতি টানে। মাত্র অল্প কিছুদিনের পরিচয়ও কি কাউকে এত ভালো লাগতে পারে? আচ্ছা, প্রিয়াকে কি শুধুই আমার ভালো লাগে, নাকি ভালোবাসাটাও সৃষ্টি হচ্ছে? তাহলে রিমিকে কি আমি ভালোবাসি না? না না, রিমিকে আমি সত্যি ভালোবেসেছিলাম, বরং রিমি আমাকে ঠকিয়েছে। মৃন্ময়ের সাথে পায়চারি করতে লাগলো। একসময় থমকে গিয়ে ভাবতে লাগলো, প্রিয়া তখন কি একটা অতীতের কথা বলছিল। আচ্ছা, ওর আবার কি অতীত আছে? ওরও কি আমার মতো ফিজিক্যাল রিলেশন ছিল? ছি, না, কি ভাবছি? আচ্ছা, যদি থেকে থাকে? হাজারটা প্রশ্ন মৃন্ময়ের মাথায় ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে করছে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে, আবার পরক্ষণেই মনে হলো সামনাসামনি জিজ্ঞেস করবে। অবাধ্য মনটা তবুও কি যেন চাচ্ছে। মৃন্ময় নিজের গালে এক আঙুল দিয়ে টোকা দিয়ে ভাবতে লাগলো, প্রিয়ার ভয়েসটা শুনতে ইচ্ছে করছে। 19-20 না ভেবে ফোন দিয়ে দিল। প্রিয়া তখন বেলকনিতে দাঁড়িয়েছিল। ঘরে এসে বিছানার উপর থেকে ফোন নিয়ে দেখে মৃন্ময় ফোন করেছে। ফোন রিসিভ করে সালাম দেওয়ার আগে মৃন্ময় তড়িঘড়ি করে বলল, সরি এত রাতে কল করার জন্য, কিন্তু কি করব বলুন? হাজার চেয়েও নিজের মনটাকে বোঝাতে পারছিলাম না। মনটা বারবার বলতেছিল, প্রিয়াকে ফোন দে, তাড়াতাড়ি ফোন দে, এক্ষুনি ফোন দে। তাই আমিও আর মনের কথা না শুনে পারলাম না। মৃন্ময়ের কথা শুনে প্রিয়া একটু হাসলো। মৃন্ময় বলল, আপনি হেসেছেন? সত্যি হেসেছেন? হ্যাঁ। আমার বিশ্বাসই হচ্ছে না আপনি হাসতে পারেন। কি জন্য এত রাতে কল করলেন? প্রশ্নটা ইগনোর করায় মৃন্ময় একটু কষ্ট পেল। নিজেকে সংযত করে বলল, ঘুমাচ্ছিলেন? না। তাহলে কি বিরক্ত করলাম? জি না, এমনি জিজ্ঞেস করলাম। আমি ভাবলাম কিছু বলার জন্য হয়তো ফোন দিয়েছেন। কত কিছুই তো বলতে চাই, শুধু অধিকারটা নেই। কিছু বলার জন্য অধিকারও লাগে? লাগে তো। এত রাতে কল করেছি, সেটাই তো অধিকারের বাহিরে হয়ে গিয়েছে। সব দোষ এই বেহায়া মনটার। আপনার কণ্ঠ শোনার জন্য আকুল হয়ে গিয়েছিল। তখন প্রিয়া ধুম করে একটা প্রশ্ন করে বসলো, আমি আপনার কে? মৃন্ময় ওপাশ থেকে কিছু বলতে যাবে তখনই প্রিয়ার ফোন সুইচ অফ হয়ে গেল। এটা অস্বাভাবিক নয়, প্রিয়ার ফোন খুব একটা প্রয়োজন হয় না, তাই চার্জও দেওয়া হয় না বেশ কয়েকদিন। ফোন চার্জে দিয়ে প্রিয়া শুয়ে পড়ে। ওইদিকে মৃন্ময় ফোনে ট্রাই করেই যাচ্ছে, কিন্তু প্রতিবারই অসহ্যকর একটা কথা মহিলা কণ্ঠে শুনতে হচ্ছে, আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। হুট করেই মৃন্ময়ের প্রশ্নের কথা মনে পড়ে আর রিপিট করে বলে, আমি আপনার কে? সকাল সকাল প্রিয়া ফ্রেশ হয়ে স্কুলে চলে যায়। 2টা ক্লাস নিয়ে বের হতেই মৃন্ময় ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন প্রিয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? আমি ভালো নেই। কেন? মনটা চুরি হয়ে গিয়েছে। ওহ, মানে কি? এটার কোনো মানে নেই তো। তাই বলে একবার জিজ্ঞেস করবে না কে চুরি করলো? জিজ্ঞেস করলে কি মন ফেরত পাবেন? আমি তো মন ফেরত পেতে চাই না, আমি তো তাকে চাই। আচ্ছা। কি আচ্ছা?
আপনি যা বললেন তা আচ্ছা। উফ বাবা, এমন অনুভূতিহীন কেন আপনি? জানি না তো। কোথায় আপনি? কুলে। দেখা করতে পারবেন বিকালে? চেষ্টা করব। চেষ্টা নয়, দেখা করতে হবে। প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, রাখছি এখন। প্রিয়া কলটা কেটে দেয়। মৃন্ময় ফোন হাতে নিয়ে মুস্কি হেসে বলে, ওগো প্রেয়সী প্রিয়া, তোমায় তো আমার করবই। বিকেলের দিকে প্রিয়া মৃন্ময়ের সাথে দেখা করে। প্রাইভেট কারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। প্রিয়াকে দেখেই এগিয়ে আসলো, এক পলক তাকিয়ে বলল, আপনি কি স্কুল থেকে সোজা এখানে এসেছেন? হ্যাঁ। গাড়িতে বসো, এসি অন করে দেই। না। কেন? দম বন্ধ হয়ে আসে আমার। মানে কি? কঠিন কিছু বললাম নাকি? আমার প্রকৃতির বাতাসই ভালো লাগে। আপনি এত সাদাসিধা? তাই মনে হলো? দেখে এবং কথা বলে এটাই মনে হচ্ছে। হবে হয়তো। আপনি কি আগে থেকেই এমন? না। তবে এই যে আমার অতীত। সেটা কি আমি জানতে পারি না? পারেন। তাহলে বলেন। ইচ্ছে করছে না এখন। অদ্ভুত তো। আমার খুব টায়ার্ড লাগছে, আমি বাসায় যাই এবার। মৃন্ময় হতাশ চোখে তাকায় প্রিয়ার দিকে, তারপর ভাবলেশহীন ভাবে বলে, হুম। প্রিয়া আর অপেক্ষা করে না, হাঁটা শুরু করে। মৃন্ময় তাকিয়ে আছে সেদিকে, বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এই মেয়ের মন জয় করব কিভাবে? বন্ধুদের আড্ডা মহলে সবাই হাসি খুশি থাকলেও মৃন্ময় একদম মনমরা হয়ে বসে আছে। মৃন্ময়ের বন্ধু সাদিক ধাক্কা দিয়ে বলল, কিরে শালা, বসে বসে শোক দিবস পালন করছিস নাকি? সেরকমই। বলিস কিরে, এতদিন পর সবাই একসাথে হলাম আর তুই শোক পালন করছিস? তাছাড়া আর কি করব বল? যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার মন জয় করতে পারছি না। কি বলছিস মিঠাই? তোকে তোর হবু বউ পাত্তা দিচ্ছে না? না, বিষয়টা সেরকম নয়। মেয়েটা কেমন যেন চুপচাপ, প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না। মেয়ে কি খুব সুন্দরী? খুব সুন্দর নাকি জানি না, তবে মায়াবিনী। কই ছবি দেখাতো। মৃন্ময় পকেট থেকে ফোন বের করে প্রিয়ার ছবি দেখে বের করে দেখায়। সাদিক বেশ ভালো করেই দেখে বলল, এই মেয়ে চুপচাপ হয় কিভাবে? ছবিটা ভালো মতো দেখেছিস? চোখে মুখে হাসির দুষ্টামির ঝিলিক স্পষ্ট। ছবির সাথে বাস্তবে ওর কোনো মিল খুঁজে পায় না, হাসে না একটুও। এমন কেন জিজ্ঞেস করিসনি? করেছি তো, কেমন যেন অদ্ভুত অদ্ভুত কথা বলে। তোর কি মনে হয় এর পেছনে অন্য কোনো কারণ আছে? বলে তো কিসের নাকি অতীত আছে, কিন্তু কি সেটা তো বলে না। এবার মেয়ে বান্ধবীরা মুখ খুলল, বলল, দোস্ত, একটা আইডিয়া আছে। কি? মেয়েরা সবসময় গিফট পেতে পছন্দ করে। গিফট বলতে সারপ্রাইজ আর কি। তো তুইও ওকে সারপ্রাইজ দে। কি সারপ্রাইজ দেব? গাধা একটা, কি সারপ্রাইজ দিবি সেটাও আমরা বলে দেব।
মেয়েদের ব্যাপারে আমি আনাড়ি। ইস, রিমিকে মনে হয় কখনো গিফট দিসনি। দিয়েছি, তবে রিমি যেটা চেয়েছে সেটাই দিয়েছি। বুঝলাম, তুই ওকে শাড়ি চুড়ি এসব গিফট করতে পারিস। পড়বে বলে মনে হয় না। আরে দিয়ে তো দেখ। ঠিক আছে, চল তাহলে শপিং মলে যাই। মৃন্ময় বন্ধুদের নিয়ে শপিং মলে যায়, পছন্দ মতো 3টা শাড়ি কিনে, তার সাথে ম্যাচিং চুড়ি। তবে সেগুলো সরাসরি দেয়নি, পার্সেল করে পাঠিয়েছে। একদিন পরে প্রিয়ার বাসায় পার্সেল পৌঁছে যায়। পার্সেল পেয়ে বেশ অবাক হয় প্রিয়া। নামহীন গিফট আবার কি করে হয়? কার গিফট কার কাছে এসেছে? প্যাকেট খুলে প্রিয়া মেরে বসে থাকে। শাড়ি চুড়ি এসব কার? সাথে একটা চিরকুট, তাতে লেখা, ওগো প্রেয়সী, সামান্য গিফট তোমার জন্য। শাড়িগুলো নেড়ে চেড়ে প্রিয়া রেখে দেয়। ওইদিকে মৃন্ময় অধীর আগ্রহ হয়ে বসে আছে কখন প্রিয়া ফোন দিবে। মৃন্ময় বসে বসে ভাবছে, এতক্ষণে প্রিয়া নিশ্চয়ই বুঝে গেছে গিফটগুলো আমি পাঠিয়েছি, কিন্তু এখনো ফোন করছে না কেন? মেয়েটা এমন কেন, এত অবুঝ? আমি যে কখন থেকে মেয়েটার ফোনের অপেক্ষা করছি সেটা কি বুঝে না ও? এইভাবে 3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও যখন প্রিয়ার ফোন আসে না, তখন বাধ্য হয়ে মৃন্ময়ে ফোন দেয়। হ্যালো, কি করছেন প্রিয়া? এই তো বসে আছি। আপনি? আমিও। মৃন্ময় একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলো, আজকে কি মন খুব খুশি নাকি? না তো, কেন? না, মনে হলো। ও আচ্ছা, আপনার প্রিয় রং কি? নাই। মানে? মানে সব রঙই ভালো লাগে। আপনার কোন জামা ভালো লাগে? মানে শাড়ি, 3 পিস? এসব প্রশ্ন কেন করছেন? করতে পারি না। কারণ? তেমন কিছুই না। জানেন, আজ না একটা পার্সেল এসেছে। এবার মৃন্ময়ের মনে লাড্ডু ফুটলো। মনে মনে একবার লুঙ্গির ডান্সও দিয়ে ফেললো। এরপর খুশিতে গদগদ হয়ে বলল, ওহ তাই? পার্সেলে কি ছিল? শাড়ি আর চুড়ি। কে পাঠিয়েছে? কি জানি কোন পাগলে পাঠিয়েছে। এবার মৃন্ময়ের হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। শেষমেশে কিনা পাগল উপাধি নিতে হলো। মৃন্ময় কিছু বলল না, চুপ করে রইল। প্রিয়া বলল, আপনি আছেন? না, আমি গেছি। মানে? মানে মানে আমি ছাদে গেছি। ও আচ্ছা, আমি একটু পর ফোন দেই, কেমন? আচ্ছা। মৃন্ময় ফোন রেখেই চেঁচিয়ে বলল, সুপার বাচ্চা। সাথে সাথে মৃন্ময় সুবাহাকে কল দিল। সুবাহা কল রিসিভ করে বলল, হ্যালো দোস্ত। রাখ তোর ফোন, শাকচন্নি যেন কোথাকার। তোর 3টা ফুটবল টিম হবে, দেখে নিস। আরে এত রেগে আছিস কেন? রাখবো না তো কি করবো রে? তোকে কোলে নিয়ে ধেই ধেই করে নাচবো? কি হয়েছে বলবি তো? হারামি, তোকে আমি কচুরিপানা ভর্তি পুকুরে চুবাবো। ওই রকম বুদ্ধি তোকে কে দিতে বললো রে? জানিস প্রিয়া আমায় কি বলেছে? কি বলেছে? পাগল উপাধি দিয়েছে, পাগল। সুবাহা এবার শব্দ করে হাসতে লাগলো। মৃন্ময় রাগে গস গস করতে করতে বলল, একেই তো এক আজাইরা বুদ্ধি দিছিস,
এখন আবার আমার এই অসময়ে 32 পাটির দাঁত বের করে হাসছিস? সুবাহা কোনো রকমে হাসি থামিয়ে বলল, কি আর করব বল। তোদের আর কিছু বলতে হবে না। রাগ করিস না, তুই বরং এক কাজ কর, একদিন প্রিয়াকে আমাদের আড্ডায় নিয়ে আয়। কেন, কোন নতুন কেলেঙ্কারি বাঁধাবি শুনি? আরে আগে আনতো। পরের দিন প্রিয়াকে নিয়ে গোল মিটিংয়ে বসানো হয়। সবার মধ্যমণি হচ্ছে প্রিয়া। এক একজন এক এক কথা বলছে, কেউ গল্প বলছে, কেউ কবিতা বলছে, কেউ গান গাইছে, কেউ জোকস শোনাচ্ছে। প্রথম প্রথম বিরক্ত লাগলেও আস্তে আস্তে ভালো লাগা কাজ করছিল। কখনো কখনো কারো গল্প শুনে ইন্টারেস্ট পাচ্ছিল, কখনো কারো কবিতায় মুগ্ধ হচ্ছিল, কখনো কারো গানে অনুভূতিরা হাতছানি দিচ্ছিল, আবার কখনো কারো জোকস শুনে প্রাণ ভরে হাসছিল। আর এই সব কিছুই মনে ভরে দেখছিল মৃন্ময়। মনে মনে হাজারটা ধন্যবাদ দিচ্ছিল বন্ধুদের। শুধু তাই নয়, বন্ধুদের বড় করে একটা ট্রিটও দিয়ে দিয়েছে। এরপর থেকে প্রায় প্রিয়া সবার সাথে আড্ডা দিত, হাসি খুশিতে মেতে থাকতো। আগের মতো স্বাভাবিক হতে লাগলো। আস্তে আস্তে বিয়ের ডেটও এগিয়ে আসলো। না চাইতেও এক ভালো লাগার অনুভূতি ছুঁয়ে যাচ্ছিল দুইজনের মনে। আগামীকাল গায়ে হলুদ। প্রিয়া আজ মৃন্ময়ের দেওয়ার একটা শাড়ি পরেছে, ম্যাচিং করে চুড়ি পরেছে। আজ মৃন্ময়কে সারপ্রাইজ দিবে, কিন্তু মৃন্ময়ের বাড়িতে গিয়ে প্রিয়া নিজেই সারপ্রাইজড হয়ে যায়। পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল, বিশ্বাসই হচ্ছিল না এটা হতে পারে। প্রিয়া চুপ করে দাঁড়িয়ে আছে। একদিন পাতেই যার সাথে বিয়ে, তাকে অন্য একটা মেয়ের সাথে এভাবে দেখা সত্যিই কষ্টকর। মৃন্ময়কে একটা মেয়ে জড়িয়ে ধরে আছে, শুধু তাই নয়, মেয়েটা কাঁদছে। মৃন্ময় প্রিয়াকে দেখে মেয়েটাকে এক প্রকার জোর করে ছাড়িয়ে দিল। মেয়েটা তবুও মৃন্ময়ের হাত ধরে কাঁদছিল। মৃন্ময় হাত ছাড়িয়ে নিয়ে প্রিয়ার কাছে আসলো। প্রিয়া, তুমি? মেয়েটাকে? রিমি। এবার রিমি প্রিয়ার কাছে এগিয়ে আসলো, কাঁদতে কাঁদতে মৃন্ময়কে বলল, এই সেই প্রিয়া যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? প্রিয়া আর মৃন্ময়কে অবাক করে দিয়ে রিমি প্রিয়ার পা পেঁচিয়ে ধরলো। প্রিয়া তাড়াতাড়ি উঠানোর চেষ্টা করলো। আরে কি করছো? উঠো উঠো। প্লিজ মৃন্ময়কে আমায় ভিক্ষা দাও, প্লিজ আপু, আমি মৃন্ময়কে ছাড়া থাকতে পারবো না। তোমার পায়ে ধরে ভিক্ষা চাইছি, আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও। প্রিয়া রিমিকে অনেক চেষ্টার পর উঠিয়ে দাঁড় করায়। ভালোবাসা কোনো ভিক্ষা দেওয়ার জিনিস নয় আপু। মৃন্ময় হলো তোমার ভালোবাসার মানুষ ছিল, কিন্তু সে এখন আমার হবু স্বামী। রাত পোহালেই বিয়ের সব আয়োজন শুরু হবে। অলরেডি বাড়িতে বিয়ের ধুম পড়ে গিয়েছে, আর তুমি এখন এসে ভিক্ষা চাইছো? ভালোই যখন বাসো তখন ছেড়ে কেন গিয়েছিলে? আমি জানি আমি ভুল করেছি, কিন্তু অন্য কারোর সাথে আমি ওকে মেনে নিতে পারবো না। প্রিয়া কিছু না বলে মৃন্ময়ের দিকে তাকালো। আপনি কিছু বলবেন না? মৃন্ময় অসহায় দৃষ্টিতে তাকালো, এরপর রিমিকে বলল, তুমি চলে যাও বাড়ি থেকে। মৃন্ময় অন্য রুমে গিয়ে দরজা নক করে দিল। প্রিয়া আর এক মুহূর্তও অপেক্ষা করলো না, বাড়ি থেকে বেরিয়ে গেল। রিক্সা চলছে আপন গতিতে। প্রিয়ার খুব কষ্ট হচ্ছে, সাথে ভয়। কি করা উচিত প্রিয়ার? বাড়িতে চাপার পর বেশ কয়েকবার ফোন দেয় মৃন্ময়কে, কিন্তু রিসিভ করে না। রাতে মৃন্ময় নিজের ফোন দেয়, কিন্তু ছন্ন ছাড়া কথাবার্তা, মনোযোগ নেই। মোট কথা আগের থেকে চেঞ্জ। হয়তো কষ্ট থেকে এমন হচ্ছে। গায়ে হলুদের দিন। গাঢ় হলুদ একটা কাপড় পরেছে প্রিয়া। মাথায়, গলায়, হাতে, কোমরে ফুল, খোপায় ফুল কোচানো। অদ্ভুত সুন্দর আর আনন্দ লাগছে। প্রিয়ার মা প্রিয়ার কপালে চুমু খেয়ে বলল, কারো নজর না লাগুক আমার মেয়ের দিকে। উত্তরে প্রিয়া মিষ্টি একটা হাসি দিল। কিছুক্ষণ পরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে।
মৃন্ময় ফোন দেয় এর মধ্যে। প্রিয়া রিসিভ করতেই মৃন্ময় বলল, কোথায় তুমি? বাসায়। কেন? তোমার বাড়ির পেছনে আসো তো একটু। কেন? কোনো প্রশ্ন নয়, প্লিজ একা এসো আর তাড়াতাড়ি আসো। আচ্ছা, দেখছি। প্রিয়া আশেপাশে ভালো করে দেখে নিল, এরপর লুকিয়ে লুকিয়ে বাড়ির পেছনে গেল। হালকা আবছা আলোয় প্রিয়াকে এভাবে দেখে মৃন্ময়ের বুকে মোচড় দিয়ে উঠল। মৃন্ময়কে দেখে প্রিয়া একটি মিষ্টি হাসি দিল। মৃন্ময় প্রিয়ার কাছে এসে হাত ধরে বলল, আমায় ক্ষমা করে দিও প্রিয়া। মানে কিসের ক্ষমা? আমি পারলাম না। কি পারবেন না? আমি রিমিকে ফিরিয়ে দিতে পারলাম না প্রিয়া। এসব কি বলছেন আপনি? জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমায় বিয়ে করলে এর চেয়েও বেশি কষ্ট পাবে রিমি। আমি রিমিকে কষ্ট দিতে পারবো না প্রিয়া। প্রিয়ার চোখে পানি টলমল করছে, পানিগুলো উপচে পড়তে চাইছে, গলাটা ধরে এসেছে। কথা বলতে গিয়েও কথা বের হচ্ছে না গলা থেকে। অনেক কষ্টে বলল, আমাকে ঠিকই ঠকাতে পারলেন, তাই না? মৃন্ময় এবার প্রিয়ার পায়ে ধরল। আমায় ক্ষমা করে দাও প্রিয়া, প্লিজ। আমি জানি ক্ষমাযোগ্য হয়তো আমি না। আমি তোমার পায়ে ধরছি, প্লিজ। এবার আর প্রিয়ার চোখের পানিগুলো আটকাতে পারল না, দু গাল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার পা ছাড়ুন। আমায় ক্ষমা করে দাও প্লিজ। প্রিয়ার ডান হাত হলুদ কাচের চুড়ি ছিল, পাশেই পেয়ারা গাছটার সাথে প্রিয়া জোর হাতে বাড়ি দিল। সাথে সাথে কাচের চুড়িগুলো ভেঙে গেল, কয়েকটা কাচের টুকরো হাতেও ঢুকেছে। যে হাতে হলুদের স্পর্শ পাওয়ার কথা, সেই হাত এখন লাল রক্তে রক্তাক্ত। মৃন্ময় প্রিয়ার পা ছেড়ে উঠে দাঁড়ায়, প্রিয়ার হাত ধরে বলে, এটা কি করলে তুমি? প্রিয়া কাঁদতে কাঁদতেই বলল, আমার হাত ছাড়েন। না, ছাড়বো না। কোন অধিকারে আপনি আমার হাত ধরেন? আপনার কিসের অধিকার আমার উপর? আমার তো নিজেরই ঘৃণা হচ্ছে যে আমি অন্য একটা মেয়ের ভালোবাসাকে নিজের ভালোবেসে বিয়ে করতে চাচ্ছিলাম। মৃন্ময় প্রিয়ার কোমর চেপে ধরে কাছে এনে বলল, নিজের ক্ষতি করা এগুলো কোন ধরনের পাগলামি? প্রিয়া মৃন্ময়কে জোরে ধাক্কা দিয়ে বলল, একদম টাচ করবেন না আমায়। কিসের পাগলামি, তাই না? আমার অবস্থাটা বুঝতে পারছেন আপনি? আজ আমার গায়ে হলুদ হওয়ার কথা ছিল, আর সেখানে এখন বিয়েটাই হবে না। জানেন এটা কতটা অপমান আমার পরিবারের জন্য, কতটা লজ্জাজনক একটা মেয়ের জন্য। প্রিয়া কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে, বলল, সবচেয়ে বড় কথা, এটা কতটা কষ্টকর আমার জন্য জানেন সেটা আপনি? কেন এসেছিলেন আমার জীবনে? আমি তো যাইনি আপনার জীবনে, জোর করিনি কখনো, পায়ে ধরেও আনিনি আমার জীবনে। তাহলে কেন এসেছিলেন বলেন? কেন এসেছিলেন? আমায় ঠকাতে? ঠকিয়ে সুখী হবেন তো আপনি? মৃন্ময় প্রিয়াকে ধরে দাঁড় করায়। প্লিজ এমন করো না। মৃন্ময় কিছু বলল না। প্রিয়া চলে যাবার সময় পেছন থেকে হাত ধরলো, প্রিয়া হাত ছাড়িয়ে নিল, দুই হাত জোর করে বলল, দয়া করে এইভাবে কখনো কাউকে ঠকিয়েন না। ভালো থাকবেন রিমিকে নিয়ে। মৃন্ময়কে আর কিছু বলতে না দিয়ে প্রিয়া দৌড়ে বাসায় চলে গেল। বাড়িতে ঢুকেই বড় ভাবির সাথে দেখা হয়। ভাবি বলল, আমরা সবাই তোমাকে খুঁজছি, কোথায় ছিলে তুমি? প্রিয়া কিছু বলছে না, কেঁদেই চলেছে। বড় ভাবি প্রিয়ার গালে হাত রেখে বলল, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? প্রিয়া কিছু না বলে সব চেয়ার টেবিল ফুল সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল। প্রিয়ার দুই ভাই, ভাবি, আপু, দুলাভাই, মা সবাই দৌড়ে আসলো।
বাকি আত্মীয় স্বজন পাড়া পড়শি সকলের চারপাশে জড়ো হয়ে গেল। সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু প্রিয়া কিছু বলতেই পারছে না। একসময় প্রিয়া সেন্সলেস হয়ে যায়। সবাই ভীষণ চিন্তায় পড়ে যায়, কি থেকে কি হয়ে গেল। প্রিয়ার যখন জ্ঞান ফিরল তখন চোখ মেলে দেখলো মাথার উপর ফ্যানটা শোর শোর শব্দ করে ঘুরছে। পুরো বাড়ি যে নিশ্চুপ সেটা ফ্যানের এই আওয়াজই বলে দিচ্ছে। প্রিয়া শুয়ে থেকে উঠে বসলো। শোয়া থেকে উঠে বসলো, চারপাশে তাকিয়ে দেখলো সবাই ফ্লোরে বসে আছে। সবার চোখেই পানি আর চিন্তা। মা তো শাড়ির আঁচলে মুখ গুজে কেঁদেই যাচ্ছে। প্রিয়া মাকে ডাক দিল। মা। প্রিয়াকে উঠতে দেখে মা চোখের পানি মুছে নিল, প্রিয়ার কাছে এসে জড়িয়ে ধরলো। দুজনে একসাথে কেঁদে দিল। মা কেঁদে কেঁদে বলল, আমায় ক্ষমা করে দিস রে মা, আমি তোর ভালো করতে গিয়ে তোকে কষ্ট দিয়ে ফেললাম। ভেবেছিলাম বিয়ে হলে তুই সব কষ্ট ভুলে সুখে সংসার করবি, কিন্তু এখন যে আমি নিজেই তোকে কষ্টের সাগরে ফেলে দিলাম মা। প্রিয়া কাঁদতে কাঁদতে হেসকি উঠে গিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। বারবার কেন আমার সাথেই এমন হয় বলো তো? সবাই কাঁদছে ওদের সাথে। সত্যি কি এই কষ্টটা সহ্য করার মতো? মৃন্ময়ের পরিবারের সবাই প্রিয়ার কাছে এসে ক্ষমা চায়। উত্তরে প্রিয়া বলে, আপনাদের তো কোনো দোষ নেই, আপনারা কেন ক্ষমা চাচ্ছেন? আপনাদের উপর আমার কোনো রাগ নেই। রাতটা এভাবেই কেটে যায়। সকাল হতেই প্রতিবেশীদের আনাগোনা আর কানাকানি শুরু হয়। কিছু মানুষ সান্ত্বনা দেয়, নাকি বুকের কষ্টটা বাড়িয়ে দেয়, বোঝা দেয়। সারাদিন রুমের দরজা বন্ধ করে বসেছিল। সন্ধ্যার দিকে প্রিয়া নিজেই মায়ের কাছে যায়। মা বিছানায় বসে কাঁদছিল। প্রিয়া মায়ের কাছে গিয়ে বলল, মা কিছু কথা ছিল। প্রিয়াকে দেখে মা তাড়াতাড়ি চোখ মুছে বলল, হ্যাঁ বল। মা আমি আর এখানে থাকতে চাই না, ভাইয়াকে বলো না অন্য কোথাও বাড়ির ব্যবস্থা করতে। চলো না মা, আমরা এখান থেকে একেবারে চলে যাই। মা প্রিয়াকে বুকে জড়িয়ে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, বলবো মা, আজ তোর ভাইকে বলবো। সাথে বসে বসে গান শুনছিল প্রিয়া। ভাবছিল জীবন কি অদ্ভুত গতিতে চলে, সুখ ধরা দিয়েও দেয় না ধরা। সাদে হাঁটতে হাঁটতে রেলিং এর কাছে যায়। আকাশের দিকে তাকিয়ে দেখে আজ চাঁদ উঠেছে, বড় থালার মতো সম্পূর্ণ একটা চাঁদ। প্রিয়া আকাশের দিকে তাকিয়ে বলল, কেমন আছো তুমি আব্বু? তুমি কি আমায় মিস করো না একটুও? জানো আব্বু, আমি সত্যিই অলক্ষী। না হলে কেন বারবার আমার সাথেই এমন হবে বলো তো? আমার অপরাধটা কি? তোমায় খুব মিস করছি আব্বু। একবার তোমায় জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে। তুমি একটি বার আসবে? ও আব্বু বলো না, একটি বার আসবে? নিজে নিজে কথা বলতে বলতে একটা সময় ডুকরে কেঁদে ওঠে প্রিয়া। বেশ কিছুক্ষণ পর চোখের পানি মুছে নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কেন কষ্ট পাচ্ছি? অন্যের জন্য কেন নিজের কষ্ট পাচ্ছি আমি? সাথে পরিবারের মানুষকেও কষ্ট দিচ্ছি। অনেক হয়েছে, আর না। আজ এখন থেকে নিজের কাছে নিজেই প্রমিস করছি, কারোর জন্য আর কষ্ট পাবো না। নিজেকে এইভাবে গুটিয়ে রাখবো না, থেমে থাকবো না। আমি সফলতাকে ছিনিয়ে আনবো। 1 মাসের মধ্যেই বাড়ি চেঞ্জ করার সব ব্যবস্থা করে ফেলে প্রিয়ার 2 ভাই। আজ ওরা বাড়ি চেঞ্জ করে নতুন বাড়িতে উঠেছে। সম্পূর্ণ নতুন একটি এলাকা, নতুন পরিবেশ, নতুন প্রতিবেশী। মানিয়ে নিতে একটু সমস্যা হলেও কষ্টগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। আগের থেকে অনেকটাই পরিবর্তন করেছে নিজেকে। এর মধ্যে বেশ কয়েকটা চাকরির ইন্টারভিউ দিয়েছে। শেষে যেই অফিসে ইন্টারভিউ দিয়েছে সেই অফিস থেকেই ফোন আসে। ভাগ্য ভালো থাকায় চাকরিটাও হয়ে যায়। প্রিয়ার যে চাকরি করাটা খুব বেশি দরকার বিষয়টা এমন নয়। নিজেকে ব্যস্ত রাখলে অতীত থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে, এটা ভেবেই বাড়ির লোকজন আর বাধা দেয়নি। ভার্সিটিতে প্রতিদিন ক্লাসও করা লাগে না, বিধায় কারোরই কোনো সমস্যা নেই। অফিসে প্রথম জয়েনের দিন প্রিয়া একটা সুতি 3 পিস পরে।
অফ হোয়াইট কালার একটা 3 পিস সাথে ব্ল্যাক কালার হিজাব, ঠোঁটে একদমই হালকা গোলাপি লিপস্টিক দেয়। খাবার খাওয়ার সময় ছোট ভাইয়া বলল, কিরে প্রিয়, তুই লিপস্টিক দিয়ে খাচ্ছিস যে? খাবার মুখে নিয়েই প্রিয়া বলল, তো কি হয়েছে? পেট খারাপ হলে বুঝবি। লিপস্টিক খেলে পেট খারাপ হয়, তুমি কি করে জানলে? আমার কথা শুনে ছোট ভাবি বিষম খেলো। ছোট ভাইয়া একটু কেসে বলল, জানি না তো, আন্দাজে বললাম আর কি। জানিসই তো লিপস্টিকে কত কেমিক্যাল থাকে। তাছাড়া লিপস্টিক ঠোঁটে দিয়ে খেয়ে লাভ কি? লিপস্টিক তো উঠেই যাবে। উঠলে উঠুক, আমারটা শেষ হলে ভাবিটা দেব না। খাওয়া শেষে প্রিয়া উঠে দাঁড়ায়, মাকে উদ্দেশ্য করে বলে, আমি আসি কেমন? ছোট ভাইয়া ডাক দিয়ে বলল, এদিকে আয় তো প্রিয়। কি হয়েছে? আরে আয় তো। প্রিয়া ছোট ভাইয়ের কাছে গিয়ে বলল, শার্টের পকেটে কি আছে দেখ তো। এটার জন্য তুমি আমায় ডেকে আনলে? দেখছিস তো আমি খাচ্ছি। ছোট ভাবি হাসতে হাসতে বলল, তোমার ভাইয়ার এই স্বভাব কি আজ নতুন নাকি? অলসের ঢেকে একটা। প্রিয়া আর কথা না বাড়িয়ে ছোট ভাইয়ের পকেটে হাত দিল। একটা 500 টাকার নোট। টাকাটা ভাইয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, এই ধরো। আমাকে দিচ্ছিস কেন? তো কাকে দেব? তুই নিবি? আমার লাগবে না, বড় ভাইয়া অফিসে যাওয়ার আগে 500 টাকা দিয়ে গেছে। বলিস কি রে? ভাইয়া তোরে টাকা দিল অথচ আমায় দিল না? আচ্ছা, ওটা আমি পরে বুঝে নিব। এখন এই টাকাও তুই নিয়ে যা। রাস্তাঘাট বলা তো যায় না কখন কোথায় টাকা লাগে। আমার লাগবে না ভাইয়া। ছোট ভাইয়ার কথা শুনে প্রিয়া হেসে দিল। তোমার সাথে ঝগড়া করতে থাকলে আমার অফিস টাইম পার হয়ে যাবে। আমি এখন আসি। প্রিয়া চলে যাবার পর ছোট ভাবি বলল, মা, প্রিয়া কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন হচ্ছে। কি সুন্দর হাসি খুশি থাকে, দেখেছেন? বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াতেই সাথে সাথে একটা বাস আসে। প্রিয়া বাসে উঠে জানালার পাশে একটা সিট দেখে বসে পড়ে। বাসে আরো যাত্রীরা উঠছিল। হুট করে একটা ছেলে বাসে উঠে ধপাস করে প্রিয়ার পাশের সিটে বসে পড়ে। প্রিয়া একবার তাকিয়ে দেখলো রীতিমতো ছেলেটা রাগে কাঁপছে, চোখ দুইটা লাল হয়ে আছে। প্রিয়া আর সেই দিকে না তাকিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। বাস অলরেডি ছেড়ে দিয়েছে। পাশে বসা ছেলেটা ফোনে কল আসতেই রাগ ছাড়া শুরু করে দেয় সে। ওই পাশ থেকে কি বলছে শোনা যাচ্ছে না, কিন্তু ছেলেটা বলছে, এখন আমি গাড়ি দিয়ে কি করব? এতক্ষণে গাড়ি পাঠানোর সময় হলো তোমাদের? এদিকে যে আমার মিটিংয়ের সময় পেরিয়ে যাচ্ছে, সেটা কি তোমাদের মাথায় নেই? ননসেন্স এক একটা। সব কয়টাকে যদি কঠিন শাস্তি না দেই তো আমার নামও ফাহাদ নয় বলে দিলাম। এতটুকু বলেই তিনি ফোন কেটে দিলেন। এরপর সব চুপচাপ। হেল্পার ভাড়া নিয়ে আসার সময় প্রিয়াকে উল্লেখ করে বলল, আপা ভাড়া দেন। প্রিয়া ভাড়া মিটিয়ে দিল। ফাহাদ নামক ছেলেটা হেল্পারের দিকে 500 টাকার নোটটা এগিয়ে দিল। হেল্পার বলল, ভাইজান 500 টাকা তো ভাঙতি নাই। ফাহাদ রাগে গসগস করতে করতে বলল, ভাঙতি নেই কেন? কেন নেই? ভাঙতি কেন রাখেন না আপনারা? হুটহাট এমন আচরণে হেল্পার সহ বাসের অনেকেই বেশ অবাক হয়। বিষয়টাকে থামাতেই প্রিয়া তার ভাড়াটা দিয়ে হেল্পারকে বলল, আপনি যান। হেল্পার চলে যাওয়ার পর ফাহাদ প্রিয়ার দিকে ঘুরে বলল,
আপনি কে? সরি, কে আপনি? আমি প্রিয়া। আপনার নাম জানতে চাইনি আমি জানতে চেয়েছি আপনি আমার কে। কিছুই না। তাহলে আপনি কেন দিবেন আমার ভাড়া? আশ্চর্য লোক তো আপনি, কারোর উপকার করলেও দোষ। কে বলেছে আপনাকে আমার উপকার করতে? 10 টাকার ভাড়া দিয়ে আমায় উদ্ধার করেছেন। পায়ে পা দিয়ে এমন ঝগড়া করছেন কেন? কি মিথ্যুক মহিলা! পায়ে পা দিলাম কখন? ওইটা কথার কথা ছিল। আর কালো সানগ্লাসটা চোখ থেকে খুলেন তো। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে বলে মহিলা, বলি চোখে কি ছানি পড়েছে? কি এত বড় কথা? আমার চোখে ছানি? আমি কি আপনার মতো কানি? প্রিয়া কিছু বলতে যাবে তখনই হেল্পার বলল, আপা নামেন, আয়শা পড়ছেন। প্রিয়া রাগে দাঁত কটমট করতে করতে বাস থেকে নেমে পড়ল। প্রিয়ার সাথে সাথে ফাহাদও নেমে পড়ল। কিছু দূর যেতেই প্রিয়া পেছন ঘুরে দাঁড়ালো, এক হাত কোমরে গুজে বলল, সমস্যা কি? পেছন পেছন আসছেন কেন? ঝগড়া করে স্বাদ মেটেনি? ওই হ্যালো, আমি আপনার পিছন পিছন আসছি। এই ফাহাদ, আইমান চৌধুরী ফাহাদ, কারোর পিছন পিছন যায় না। ওকে। প্রিয়ার মেজাজ চরমে উঠে গেল। এদিকে বেশি কিছু বলতে গেলে অফিসে লেট হয়ে যাবে, আর প্রথম দিনে লেট হলে দেখা যাবে কর্পোরের মতো চাকরিটাও উধাও হয়ে যাবে। তাই আর কিছু না বলে হাঁটা শুরু করলো, আর মনে মনে বলল, কোথা থেকে যে এই পাগলের হৃদয় হলো? এত ঝগড়ুটে হয় ছেলেরা। অফিসের গেটের কাছে আসতেই একটা পিচ্ছি মেয়ে প্রিয়ার ওড়না টেনে ধরলো। প্রিয়া চমকে গেল, বলল, আরে কি করছো? ওড়না ছাড়ো। মেয়েটা কিছু বলল না, প্রিয়ার হাত ধরে টানতে লাগলো। প্রিয়া বিরক্ত হয়ে বলল, একটার পর একটা ঝামেলা তো দেখি লেগেই আছে। টানতে টানতে একটা দোকানের সামনে নিয়ে গেল এবং খাবার দেখাতে লাগলো। এবার প্রিয়া ভালো করে তাকালো মেয়েটার দিকে। পরনে একটা পুরাতন ফ্রক, তাও হাতার এক পাশ ছেঁড়া, মাথার চুলগুলো উস্কো খুস্কো। প্রিয়ার মায়া লাগলো, মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, কিছু খাবে? মেয়েটা কথা না বলে মাথা উপর নিচ করলো। প্রিয়া দোকানদারকে বলল, আঙ্কেল, একটা প্যাকেট পাউরুটি, 4টা কলা আর 1 বোতল পানি দিন তো। খাবারগুলো পিচ্চিটার হাতে দেওয়ার পর খুশিতে মেয়েটার চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল। খাবারগুলো নিয়ে দৌড়ে চলে গেল। দোকানদারকে টাকা দিয়ে প্রিয়া অফিসে চলে গেল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা 10 বাজে। 10টার মধ্যে উপস্থিত থাকার কথা সেখানে, 10 মিনিট লেট। না জানি কপালে কি আছে, চাকরির মুখ দেখার আগেই বোধহয় চাকরিটা যাবে। 3 তলায় গিয়ে এদিক সেদিক ঘুরছিল প্রিয়া। একটা ছেলে এসে বলল, কাজ বাদ দিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? অ্যাকচুয়ালি আমি আজ নতুন জয়েন করেছি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন তাহলে? নতুনদের নিয়ে তো মিটিং এর ব্যবস্থা করা হয়েছে, আপনি জানেন না? জানি, কিন্তু আসলে আমার দেরি হয়ে গিয়েছে। প্রথম দিনেই লেট? আসুন আমার সাথে। প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, নক করে ভেতরে যান। আচ্ছা। ছেলেটা চলে গেল। প্রিয়া দরজায় নক করে বলল, মে আই কাম ইন? একটা মেয়ে মিষ্টির স্বরে বলল, ইয়েস, কামিং। সম্ভবত মেয়েটা স্যারের বিয়ে হবে। প্রিয়া এক পা বাড়াতেই স্যার বলল, আউট। প্রিয়া ভ্যাপাচাকে খেয়ে গেল। এটা তো সেই বাসের ছেলেটা ফাহাদ। প্রিয়া হা করে তাকিয়ে রইল। ফাহাদ ধমক দিয়ে বলল, কি হলো? কথা কানে যাচ্ছে না? বের হতে বলেছি আমি, এখানে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে।
প্রিয়া মুখটা কালো করে বেরিয়ে এলো। বাইরে বসে অপেক্ষা করতে লাগলো। মিটিং শেষে সবাই বেরিয়ে এলো। ফাহাদও একবার প্রিয়ার দিকে তাকালো, তারপর তার বিয়েকে বলল, ওনাকে আমার রুমে পাঠিয়ে দাও। আচ্ছা। ফাহাদের কথা মতো প্রিয়াকে পাঠিয়ে দিল তার কেবিনে। প্রিয়া দরজায় নক করে বলল, আসতে পারি স্যার? আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম লেট লতিফ। প্রিয়া মুখটা মলিন করে ভেতরে প্রবেশ করলো। কয়েক মিনিট নীরবতা চলল। মনে হয় বড় কোনো ঝড়ের পূর্বাভাস হলো। তাই ফাহাদ ধমক দিয়ে বলল, কয়টা বাজে? ফাহাদের ধমকে প্রিয়া কেঁপে উঠল। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, 11:05। হ্যাঁ কি, আপনি কি তোতলা? জি না। প্রথম দিনে অফিসে লেট করে আসলেন, জানেন এর শাস্তি কি দিতে পারি আমি? না। জানেন না? না। কেন জানেন না? আজব তো, আপনি কি শাস্তি দেবেন সেটা আমি কি করে বলবো? আমার মুখে মুখে তর্ক? আমি আপনার বস হই, বস। উদ্ধার করেছেন আমায় বস হই। মুখে তো একটুখানিও মধু নেই, আবার চেঁচিয়ে বলে বস হই, বস। আউট, গেট আউট। হ্যাঁ যাচ্ছি, এখানে বসে থাকতে আসিনি আমি। প্রিয়া চলে যাওয়ার সময় পেছন থেকে আবার ফাহাদ ডাক দিল, দাঁড়ান। প্রিয়া ঘুরে দাঁড়িয়ে বলল, জি। ফাহাদ চেয়ার ছেড়ে উঠে এসে প্রিয়ার হাতে 10 টাকার নোট ধরিয়ে দিয়ে বলল, এই যে আপনার 10 টাকা। আয়মান চৌধুরী ফাহাদ কারো কাছে ঋণ থাকে না। প্রিয়া রাগে গসগস করতে করতে বেরিয়ে এলো। ইস, কি ঢঙের নাম গো, সেটা আবার ঢং করে বারবার রিপিট করা লাগে। এমন বসই কি কপালে জুটতে হলো আমার? কিভাবে সহ্য করে? 5টার দিকে অফিস ছুটি হয়ে যায়। সবার সাথে সাথে প্রিয়াও বের হয়ে আসে। বাইরে এসে ফাহাদের মুখোমুখি হয়। প্রিয়া অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়, আর ফাহাদ গম্ভীর হয়ে গাড়িতে উঠে চলে যায়। বাড়িতে এসে প্রিয়া ফ্যান ছেড়ে বিছানায় শুয়ে পড়ে। মা রুমে এসে বলল, কি রে, এসেই শুয়ে পড়লি যে? ক্লান্ত লাগছে মা। যা ফ্রেশ হয়ে আয়। একটু পর যাই মা। না, এখনই যাবি, ওর তাড়াতাড়ি। প্রিয়া উঠে ফ্রেশ হতে চলে যায়। ততক্ষণে মা কফি বানিয়ে আনে। প্রিয়া তোয়ালা দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কফির মগটা এগিয়ে দিয়ে মা বলল, অফিসের প্রথম দিন কেমন কাটলো? অফিসের কথা মনে হতেই প্রিয়ার মেজাজটা খারাপ হয়ে গেল। কিন্তু এসব মা বা ভাইরা কেউ জানলে কখনোই এই চাকরিটা করতে দিবে না, এটা প্রিয়া ভালো করেই জানে। আর অতীত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রিয়ার ব্যস্ত থাকাটা খুব জরুরি। বস রাগী তো কি হয়েছে, হোক রাগী, তার সাথে ঠিক মতো কথা বললেই হয়। সে রেগে যায় এমন কাজ করবে না। বাস হয়ে গেল। চাকরি করতে করতে একটা অভিজ্ঞতাও হয়ে যাবে। তখন ভালো কোনো চাকরি পেলে এটা ছেড়ে দিবে। মনে মনে এইসব ছক কষে নিচ্ছিল প্রিয়া। মা হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ, হারাইনি তো। জিজ্ঞেস করলাম কেমন কাটলো আজকের দিন। প্রিয়া কফির মগে চুমুক দিয়ে বলল, ভালো। ভালো মতো কাজ করবি। আচ্ছা। মাগরিবের নামাজ পড়ে প্রিয়া শটাং হয়ে বিছানায় শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়ে, কারো হাতের ঠান্ডা স্পর্শে প্রিয়ার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে ছোট ভাইয়া ভেজা হাত দিয়ে প্রিয়ার 2 গাল চেপে ধরেছে। প্রিয়া হাত সরিয়ে দিয়ে বলে,
এটা কি হলো? ঘুম ভাঙানো হলো? এখনো ঘুমাচ্ছিস তুই? ঘুমাবে না তো কি করব? ওর তাড়াতাড়ি, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কেন? কেন আবার কি? খাওয়ার জন্য। আমি খাবো না। তুই খাবি, তোর ভাইও খাবে। তাহলে ভাই খাক, আমি খাবো না। খাবি না? না না না। ওকে। ছোট ভাইয়া প্রিয়াকে কোলে করে ডাইনিং রুমে নিয়ে গেল। প্রিয়া চেঁচামেচি করতে করতে হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। ছোট ভাইয়া বলল, খবরদার পিউ, এমন করলে কিন্তু ঠাস করে ফ্লোরে ফেলে দিব। ছোট ভাইয়া প্রিয়াকে চেয়ারে বসিয়ে দিল। প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আমার ঘুম তোমাদের কারো সহ্য হয় না, আমি জানি তো। প্রিয়া চেঁচিয়ে বলল, না, তোমার এই বাদর দুই ছেলেকে কিছু বলবা নাকি আমি দুইটার ঘাড় মটকাবো বলো? ছোট ভাইয়া বলল, সে কি রে প্রিয়, তুই রাক্ষসী নাকি? মা। এবার বড় ভাবি বলল, কি শুরু করলে তোমরা? রাগ হচ্ছে কেন ওকে? প্রিয়া ভাত নিয়ে যাবে তখন ছোট ভাইয়া বলল, তুই না বললি তুই খাবি না? প্রিয়া দাঁত কটমট করে বলল, তো আমি এখানে এখন নৃত্য করব? না বোন, বাতাসে কখন উড়ে যাবি কে জানে। কোচো। দুই ভাই মিলে প্রিয়াকে খাইয়ে দিল। ছোট ভাবি বিছানা ঠিক করে দিল, মশারি টাঙিয়ে দিল। বড় ভাবি প্রিয়া চুলে বেনি করে দিল। রুমের দরজা লাগিয়ে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলো, পরিবারের প্রতিটা মানুষই আমাকে কতটা ভালোবাসে, অথচ আমি যাদের ভালোবাসি তাদের কাছেই প্রতারিত হই। আমার পরিবারের মতো কেউ আমায় কখনো বুঝবে না, আর ভালোও বাসতে পারবে না। আল্লাহ, তুমি আমার পরিবারকে এইভাবে হাসি খুশি রেখো, ভালো রেখো। প্রিয়া শান্তির একটা ঘুম দিল। সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে অফিসে চলে গেল। আজ পাক্কা 30 মিনিট আগে অফিসে পৌঁছে গেল। অফিসে গিয়েই খেলো এক ধাক্কা। বিড়বিড় করে বলল, বাবারে, দেওয়াল নাকি আইফেল টাওয়ার? গেল রে মাথাটা। সামনে তাকিয়ে দেখলো এটা কোনো দেওয়াল না, আবার কোনো আইফেল টাওয়ারও না। সাক্ষাৎ বস ফাহাদ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়া মিনমিন করে বলল, প্রিয়া রে, আজ তুই শেষ। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এর থেকে যদি আমি 3 তলা থেকে নিচে পড়ে যেতাম তাও ভালো ছিল, নয়তো কোলার খসায় পা পিছলে ফ্লোরে পড়ে কোমর ভাঙতাম তাও ভালো ছিল। এখন তো জম সামনে দাঁড়িয়ে। ফাহাদ রাগী কণ্ঠে বলল, চশমায় পাওয়ার আছে? হ্যাঁ। তবু দেখে চলতে পারেন না? চোখ কি কপালে তুলে রাখেন? আমি তো ব্ল্যাক সানগ্লাস পরেও সব ঝকঝকা তকতকা দেখি। প্রিয়ার ইচ্ছে হলো একবার জিজ্ঞেস করতে, তাহলে আপনি ধাক্কা খেলেন কেন? আপনি দেখে চললেই তো আর ধাক্কা লাগতো না। কিন্তু মুখে এটা বলা যাবে না। মুখে বলল, সরি স্যার। সরি সরি বললেই সব সমাধান হয়ে গেল, তাই না? তাহলে কি করব? কোনো প্রশ্ন ছাড়াই প্রিয়া চশমা খুলে দিল। ফাহাদ চশমাটা চোখে দিতে দিতে বলল, দেখেন আমি কিভাবে পাওয়ারের চশমা পরে হাঁটি। চশমা পরে 2 কদম যেতেই ধপাস করে এক শব্দ হলো। অন্য কিছু নয়, ফাহাদে পড়ে গেছে। প্রিয়া আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। এগিয়ে গিয়ে বলল, উঠুন উঠুন, ব্যথা পেয়েছেন? ইস রে, সবাই কেমন উঁচু নিচু লাগছিল আর তাই ধপাস করে পড়ে গেলাম। প্রিয়া মিটমিট করে হাসতে লাগলো। আসলে স্যার, আপনার অভ্যাস নেই তো,
তাই পড়ে গিয়েছেন। আপনি তো মনে মনে এটাই চেয়েছেন। এমন কেন চাইবো আমি? না চাইলে প্রথমে বললেন না কেন? আপনার মুখে মুখে কি আর কোনো তর্ক করা যায় স্যার? হাজার হলেও আমার বস আপনি। ফাহাদ রাগে দাঁত কটমট করতে লাগলো, মনে মনে বলল, আমার কথায় আমায় ফিরিয়ে দেওয়া হচ্ছে, দেখে নিব আমিও। মৃন্ময়ের সাথে রিমির সম্পর্কটা বেশ কয়েকদিন ভালো চললেও ইদানিং ভালো যাচ্ছে না। রিমি চাইলেও মৃন্ময় কেন জানি সম্পর্কটা আগের মতো করতে পারছে না। মৃন্ময়ের সবসময় মনে হয় কি যেন একটা মিসিং, কিন্তু কি সেটা বুঝতে সময় লাগলেও বাকি রয়নি। মিসিং বিষয়টা প্রিয়াকে নিয়ে, না চাইতেও প্রিয়াকে নিয়ে কাটানোর স্বল্প স্মৃতিগুলোই বারবার পিছু ডাকে মৃন্ময়কে। মনের বিরুদ্ধে সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে পারছে না। এটা যেন এক নিদারুণ কষ্ট। এভাবেই ইচ্ছের বিরুদ্ধে ইগনোর করে চলেছে রিমিকে। রাস্তার ফুটপাত ধরে হাঁটছিল রিমি আর মৃন্ময়। মৃন্ময় অন্য মনস্ক হয়ে হাঁটছিল। রিমি হাত ধরে বলল, কি ভাবছো? কই কিছু না তো। সত্যি কিছু ভাবছো না? না। তারপর কিছুক্ষণ নীরবতা। হাঁটতে হাঁটতে একটা লেকের পাশে বেঞ্চিতে বসলো দুইজনে। রিমি বলল, মৃন্ময়, একটা জিনিস খেয়াল করেছো? কি? তুমি আগের মতো নেই। আগের মতো বলতে? আগের মতো আমায় ভালোবাসো না। আমারও কেন জানি মনে হয় আমি খুব অন্যায় করে ফেলেছি। কার সাথে? প্রিয়ার সাথে। মানে? হ্যাঁ, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। জানি ওর সাথে অনেক অল্প সময় কাটিয়েছি, কিন্তু এই অল্প সময়েই আমায় অনেক ভালো ভালো মুহূর্ত উপহার দিয়েছে। জানি না ওর মধ্যে কী এমন ছিল যেটা ওর প্রতি আমায় খুব বেশি টানত। এখন আমি ফিল করতে পারি যে আসলে আমি ওকে কতটা ভালোবেসে ফেলেছি। মৃন্ময়, তুমি কি বলছো এসব? আমি ঠিকই বলছি রিমি। আমি এখন এটা উপলব্ধি করতে পেরেছি, আমি তোমায় নয় প্রিয়াকে ভালোবাসি। হয়তো দেরি হয়ে গিয়েছে বুঝতে, তবে আমি চাই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে। এমনটা করো না মৃন্ময়, আমি তোমাকে ভালোবাসি। কেমন ভালোবেসেছিলে আমায়? আমার সাথে রিলেশনে থাকার পরেও তুমি অন্য ছেলের সাথে রিলেশন করেছো। আমার সাথে প্রিয়ার বিয়ে ঠিক হওয়ার পর আমার কাছে কান্নাকাটি করেছো পায়ে ধরে। আমিও ইমোশনাল হয়ে গিয়েছিলাম তোমার কান্না দেখে, আর তাই এত বড় ভুল করে ফেলেছিলাম। আসলে এভাবে মিথ্যা সম্পর্ক আর রাখা সম্ভব না তোমার সাথে। আমায় ক্ষমা করো। এতটুকুনি বলেই মৃন্ময় উঠে দাঁড়ায়, হাঁটা শুরু করে। গন্তব্য প্রিয়ার বাড়ি। পেছন থেকে রিমি অনেকবার ডাকার সত্ত্বেও পিছু ফিরে তাকায়নি মৃন্ময়। প্রিয়ার বাসায় গিয়ে দরজায় নক করলো। দরজা খুলে দিল এক অপরিচিত মহিলা। ভদ্র মহিলা মৃন্ময়কে জিজ্ঞেস করলো, কাকে চাই? জি, প্রিয়া আছে? প্রিয়াকে? ওরা তো এই বাসাতেই থাকতো। সরি, চিনি না আমি। আমরা এই বাড়িতে নতুন এসেছি। তার মানে ওরা বাড়ি ছেড়ে চলে গিয়েছে? হয়তো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। মৃন্ময় বাড়ি থেকে বেরিয়ে এলো। ভাবতে লাগলো এই অল্প সময়ে বাড়িও চেঞ্জ করে ফেললো। এখন কার থেকে প্রিয়ার খবর নেবে? বাড়ির সামনে মস্ত বড় একটা মাঠ আছে। বিভিন্ন খেলাধুলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই হয়। বিকেলের দিকে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। এদের মধ্যে একজনকে চিনে মৃন্ময়। প্রিয়ার সাথে একদিন কথা বলতে দেখেছিল। মৃন্ময় ছেলেটিকে ডেকে বলল, এই পিচ্চি প্রিয়া কোথায় বলতে পারবে?
মৃন্ময় পিচ্চিটার মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা। অচেনা এক ভয়ে মৃন্ময়ের বুকে মোচড় দিয়ে উঠল। তবে কি মৃন্ময় হারিয়ে ফেলল প্রিয়াকে? মৃন্ময় ফোন বের করে প্রিয়ার নাম্বার খুঁজতে লাগলো, কিন্তু পেল না। হুট করে মনে হলো রিমি প্রিয়ার সব ছবি নাম্বার ডিলিট করে দিয়েছিল। নিজের উপর নিজেরই রাগ হচ্ছিল মৃন্ময়ের। ফেসবুকে গিয়ে দেখলো আইডিও ডিঅ্যাক্টিভ। খুঁজে বের করার সব পথ বন্ধ করে দিয়েছে প্রিয়া। অফিস টাইমগুলো এখন ভালোই কাটে প্রিয়ার। আগে খুব বেশি বিরক্ত লাগতো, এখন নতুন নতুন ফ্রেন্ড হয়েছে, কাজ করে, এদের সাথে সময় কাটিয়ে দিব্যি চলে যাচ্ছে সময়। কিন্তু বাসের মুখোমুখি হলেই ঝগড়া হবেই। সেই প্রথম দিনের রাগ এখনো পর্যন্ত ঝাড়ে বস। প্রিয়া শুধু মনে মনে বলে, চান্দু, একবার শুধু ভালো একটা চাকরি পাই, আপনার অফিসকে সালাম দিয়ে বিদায় হব। লাঞ্চ টাইমে ক্যান্টিনে যাচ্ছিল প্রিয়া। হঠাৎই সামনে পড়ে বস, তার প্রিয়ার সাথে হেসে কথা বলছে। প্রিয়া সেখানে থমকে দাঁড়িয়ে ভাবতে থাকে, এই গোমরা মুখও আবার হাসতেও পারে? হ্যাঁ, পারি তো। সবার সাথে হাসতে পারে, শুধু আমার সাথেই ঘ্যান ঘ্যান করবে। না জানি কোন জন্মের শত্রুতা তার সাথে। এর মধ্যে ফাহাদের সাথে প্রিয়ার চোখাচোখি হয়ে যায়। প্রিয়া দ্রুত চোখ সরিয়ে নিয়ে ক্যান্টিনে চলে যায়। সবাই খাবার খাচ্ছে, প্রিয়া গিয়ে পৃথার পাশে বসলো। অফিসে একমাত্র পৃথার সাথে প্রিয়ার সবচেয়ে ভালো সম্পর্ক। পৃথা মুস্কি হেসে বলল, লেট হলো কেন সুন্দরী? ওই একটু হয়ে গেল আর। একসাথে লাঞ্চ করার সময় আশেপাশের কলিগদের কথা কানে ভেসে আসছিল। আলোচনার টপিক হচ্ছে ফাহাদ। এক একজন এক এক কথা বলছে। কেউই বলছে বস কত হ্যান্ডসাম, কত কিউট। আরেকজন বলছে দেখ গিয়ে গার্লফ্রেন্ডও হয়তো আছে। আরেকজন বলছে এইভাবে বলিস না, কষ্ট লাগে। সবার কথা শুনে প্রিয়া এটাই ভেবে পায় না ওই মানুষটার মধ্যে এমন কি আছে যে সব মেয়ে তাকে নিয়ে এমন মাতামাতি করছে। বিরক্তিকর একটা লোক। রাত 8টায় অফিসে ছুটি হয়ে যায়। ফাহাদ গাড়ি নিয়ে গেটের কাছে যেতেই প্রিয়াকে দেখতে পায়। পেছন থেকে বলে, এই যে চাশমিশ, লেট লটিফ। প্রিয়া দাঁত কটমট করতে করতে তাকায়। ওই একটা দিনের মাসুল প্রতিটা মুহূর্তে দিতে হচ্ছে প্রিয়ার। প্রিয়া বিড়বিড় করে বলল, কোন কুলক্ষণে যে তার সাথে প্রথম সেদিন দেখা হলো? কিছু বললেন? জি না। সবসময় কি আপনি লেট লতিফ? সবাই চলে গিয়েছে অথচ আপনি এখনো যাননি। পৃথার জন্য অপেক্ষা করছিলাম স্যার। কোথায় সে? ওই তো আসতেছে। ওকে, সাবধানে যাবেন। রাতে চোখে দেখেন তো। প্রিয়ার মেজাজ এবার বিগড়ে যায়। মাছের কাটার মতো গলায় আটকে আছে। ইচ্ছে থাকলেও তুলে ফেলতে পারছে না। ফাহাদ বিশ্বজয়ের মুস্কি হেসে বলল, আসি। প্রিয়া অস্পট স্বরে বলে ফেলল, আপনি গেলেই আমি বাঁচি শালা। তখনই দুম করে ফাহাদ গাড়ি থামিয়ে দিল। প্রিয়া জান তখন চাই চাই অবস্থা। না জানি কথাটা শুনে ফেলেছে। ফাহাদ গাড়ি থেকে নেমে প্রিয়ার সামনে দাঁড়ালো। চোখ থেকে সানগ্লাসটা খুলে পরিষ্কার করতে করতে প্রিয়াকে বলল, দুলাভাই চলেন বাড়ি যাই। ফাহাদের এমন কথায় আকাশ থেকে মনে হয় মাটিতে পড়ল প্রিয়া। এই দিক ওই দিক তাকিয়ে বলল, কাকে বলতেছেন স্যার? আপনাকেই বলতেছি দুলাভাই। কি যাতা বলতেছেন? কে কার দুলা ভাই? কে আবার? আপনি আমার দুলাভাই। আমি আপনার দুলাভাই হতে যাব কেন আজও? ফাহাদ এবার ধমক দিয়ে বলল, তাহলে আমায় শালা বললেন কেন? প্রিয়া একটু চমকে গেল। তুতলাতে তুতলাতে বলল, কখন বললাম? কখন বললাম তাই না? আমি স্পষ্ট শুনেছি আপনি আমাকে শালা বলেছেন। আপনি ভুল শুনেছেন স্যার। কি কি বলেন আপনি? আমি ভুল শুনেছি? দ্যাটস মিন্স
আমি বয়রা? এই আইমান চৌধুরী ফাহাদকে বয়রা বলা? প্রিয়া মিনমিন করে বলল, শুরু হয়েছে তার নাম নিয়ে মহাভারতকে শুদ্ধ করা। মুখে বলল, হে মা, ছি ছি, আমি আপনাকে বয়রা বলবো? এত সাহস আছে নাকি আমার? ফাহাদ এবার সানগ্লাসটা চোখে পড়তে পড়তে বলল, হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন। সেই তো, কোথায় হাতি আর কোথায় হরিণ। ওয়েট ওয়েট, কে হাতি আর কে হরিণ? কেন স্যার, আপনি হাতি আর আমি হরিণ? স্টুপিড লেডি, আমায় দেখে হাতি মনে হলো আপনার? প্রিয়া মনে মনে বলল, হরিণ তো দেখতে তাও সুন্দর আছে, আপনাকে তো আমার গন্ডার মনে হয়। ফাহাদ চেঁচিয়ে বলল, চুপ করে আছেন কেন? পরিস্থিতি সামাল দিতে প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আপনি সব সময় আমার সাথে এমন করেন কেন স্যার? আমার ভয় করে তো। এই চুপ, রাস্তাঘাটে একদম কান্নাকাটি করবেন না। এর মধ্যে পৃথা দোকান থেকে চলে আসে। পৃথাকে দেখে ফাহাদ বলল, ওনাকে নিয়ে বাড়িতে যান। জি স্যার। ফাহাদ চলে যাওয়ার পরই প্রিয়া বড় করে একটা নিঃশ্বাস নিল। পৃথা বলল, বসের সাথে কি কথা বলছিলি রে? কথা বললাম কই, ঝগড়া করছিলাম। কি বলিস, স্যার ঝগড়া করে? কেন রে, তোদের কি মনে হয় তোদের বস দুধে ধোয়া তুলসী পাতা? এক নাম্বারের একটা বজ্জাত, প্রথম দিন থেকেই জীবনটা তেজপাতা বানিয়ে খাচ্ছে। পৃথা দুষ্টুমি করে বলল, সবসময় বস তোর সাথে কেন ঝগড়া করে বলতো? ভালোবাসার পূর্ব লক্ষণ নয় তো? প্রিয়ার মুখের বর্ণ পাল্টে যায় এবার। আনমনা হয়ে বলে, ভালোবাসা বলতে কোনো শব্দ নেই আমার জীবনে। লেট হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। চল। প্রিয়া গাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রুমের দরজা আটকিয়ে শুয়ে পড়ে। বুকের ভেতর অশান্তি হচ্ছে খুব। শোয়া থেকে উঠে বসে। এত কষ্ট কেন হচ্ছে? সারাদিনের ব্যস্ততায় সব ভুলে থাকে গেলেও রাতে কেন সব স্মৃতি এভাবে দুমড়ে মুচড়ে দেয়? রাতটা এত স্বার্থপর কেন? কেন এসব অতীত পিছু ছাড়ছে না? ভালো থাকার অভিনয় করতে যে খুব কষ্ট হয়, খুব। আলমারি থেকে ডায়েরি বের করে প্রিয়া। ডায়েরি লেখার স্বভাব ছোট থেকেই। জীবনের বেশিরভাগ ঘটনাই প্রিয়া ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। মাঝখানে বেশি কিছুদিন ডায়েরিটা লিখেনি প্রিয়া। পুরনো ডায়েরিটা দেখে আপুর একটা কথা মনে পড়ে যায়। আপু বলেছিল, ডায়েরির প্রথম মাঝখানে কয়েকটা পেজ পড়ি দম আটকে আসে প্রিয়ার। এই কষ্টগুলো এত অসহনীয় কেন? ডায়েরি না পড়ে এবার প্রিয়া লেখা শুরু করে। লিখতে লিখতে কখন যে টেবিলে ঘুমিয়ে পড়েছে খেয়াল করেনি প্রিয়া। ঘুম ভাঙে সকালে মায়ের ডাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বাজে। এত বেলা হয়ে গিয়েছে, ঠিক সময়ে যদি আজ পৌঁছাতে না পারি তাহলে বস আজ আমায় পাউডার ছাড়াই ওয়াশিং মেশিনে ধুবে। প্রিয়া তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিল। আলমারি থেকে কাপড় নিতে নিতে মাকে বলল, এত দেরিতে কেউ ডাকে? মারবো এক চর, সেই 7টা থেকে ডাকছি, তুই তো উঠিসনি ঘুম থেকে। প্রিয়া আর কিছু না বলে তাড়াতাড়ি গোসল করতে চলে যায়। সময় নেই বিধায় না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির ভেতর থেকেই বোঝা যাচ্ছিল যে বাইরে বৃষ্টি হচ্ছে। আবার বাড়িতে এসে ছাতা নিতে হলো। মা পেছন পেছন গিয়ে বলল, আজ তো হিজাবও পড়লি না, খেলিও না, খাবারটা নিয়ে যা, ওখানে গিয়ে খাস। আর হিজাবও দিয়ে দিলাম, চুল শুকালে পরে নিস, তোর আবার হিজাব ছাড়া নাকি আনিজি লাগে। মা নামের এই মানুষটা কি করে যে এত খেয়াল রাখতে পারে? প্রিয়া শুধু একটা পার্স নিয়ে বের হয়েছিল। মা ভ্যানিটি ব্যাগ এগিয়ে দিল। ভ্যানিটি ব্যাগের ভেতর পার্সটা ঢুকিয়ে প্রিয়া অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 10টা 20 সবাই অফিসে এসে কাজ শুরু করে দিয়েছে।
প্রিয়ার চেয়ারটাই ফাঁকা। ফাহাদ তার বিয়ে তোয়াকে ডেকে বলল, এই চেয়ার ফাঁকা কেন? কে আসেনি? স্যার, প্রিয়া আসেনি। কেন? তা তো জানি না স্যার। এই মেয়েটা অল টাইম লেট করে আসে। এটাকে অফিসে আর অ্যালাউ করা যাবে নাকি এখন আমাকে সেটাই ভাবতে হবে। ও আসলে আমার রুমে পাঠিয়ে দিবে। কাজটাকে কি পেয়েছে ও? খামখেয়ালি? এসব খামখেয়ালিপনা আমার অফিসে চলবে না একদম। নিয়ম টাইমিং সব যদি মানতে পারে তবেই কেবল এই অফিসে চাকরি করতে পারবে, নয়তো না। ফাহাদের রুমের সাথে বেলকনির মতো জায়গা আছে যেটা কাঁচ দিয়ে আবৃত। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল আর কফি খাচ্ছিল ফাহাদ। হঠাৎই বাহিরে চোখ আটকে যায় সাদা 3 পিস পরা একটা মেয়ের দিকে। সাতার কারণে মুখটা দেখা যাচ্ছে না, তবে মেয়েটা অফিসের দিকেই এগিয়ে আসছে। কে এই মেয়ে? মেয়েটা কি আমার অফিসেরই? ফাহাদ দ্রুত নিচে নামলো, কিন্তু বিধিমাম মেয়েটাকে আর পেল না। ফাহাদ ভাবতে লাগলো, কে এই মেয়ে? কেন আমার এমন লাগলো? মেয়েটাকে দেখার জন্য আমি নিচে পর্যন্ত নেমে গেলাম। প্রিয়া অফিসে আসতেই পৃথা প্রিয়ার কাছে এসে বলল, আজ তো তোর খবর আছে রে প্রিয়া। কেন? আবার জিজ্ঞেস করছিস কেন? আজ তুই লেট করে আসছিস। বস আজ খুব ক্ষেপে আছে তোর ওপর। এবার বোধহয় তোর চাকরিটা টানাটানি পড়ে গেল। বলিস কি রে? এখনো তো আমি অন্য কোথাও চাকরির জন্য ট্রাই করিনি। যদি চাকরিটা চলে যায়? ফাহাদের বিয়ে তোয়া এসে বলল, প্রিয়া, স্যার তোমাকে ডাকছিল। জি আমি যাচ্ছি। একটু টাইমিং মেনে চলতে পারো না? সরি ম্যাম। আমাকে সরি বলে কি হবে? দেখো স্যার কি করে। স্যার কিন্তু খুব রেগে আছে। প্রিয়া ভয়ে ভয়ে স্যারের কক্ষের দিকে আগায়। হাত পা ভয়ে সামনে কাঁপছে। প্রিয়া দরজায় নক করে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম। প্রিয়া ভেতরে ঢুকতেই ফাহাদ বসা থেকে উঠে দাঁড়ায়। প্রিয়ার সাথে সাথে কানে ধরে বলে, সরি সরি স্যার, এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। আর কখনো লেট হবে না। প্রয়োজনে ইচ্ছা মতো আপনি আমায় বকেন। আজ আমি একটা টু শব্দও করব না। যে শাস্তি ইচ্ছে হয় দেন, কিন্তু চাকরিটা কেড়ে নিয়েন না প্লিজ প্লিজ প্লিজ। প্রিয়া আকুতি মিনতি করেই যাচ্ছে, কিন্তু ফাহাদের কানে এসব কোনো কিছুই যাচ্ছে না। ফাহাদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টিতে আদবেচা হয়ে এসেছে। দীর্ঘ লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। চোখে মুখেও বৃষ্টির পানির ফোঁটা ছড়িয়ে ছিটিয়ে আছে। সামনের কাটা চুলগুলো কপালে গালে লেপটে আছে। ফাহাদ মনে মনে বলে ফেলে, এই তো আমার সেই বৃষ্টি ভেজা সাদা পরি, যাকে দেখে আমার হৃদস্পন্দন 1 সেকেন্ডের জন্য থেমে গিয়েছিল। বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এই সাদা পরিটাই প্রিয়া। এতদিন তো চোখে পড়েনি মেয়েটাকে। নিজের সৌন্দর্যগুলো কি এতদিন লুকিয়ে রাখতো মেয়েটা? এতটা অস্বস্তি কেন লাগছে আমার? আজ লেট করে আসার কারণেই কি ওকে আমার চোখে বিঁধল? আচ্ছা, এক পলকের দেখায়ও কি ভালোবাসা যায়? তবে কি এই মেয়েটা আমার ভালোবাসা? হাজারো কথা ভেবে যাচ্ছে ফাহাদ। প্রিয়া তখনও কানে ধরে দাঁড়িয়ে আছে। ফাহাদের কোনো রেসপন্স না পেয়ে প্রিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, এবারের মতো কি ক্ষমা করা যায় না? ফাহাদের কল্পনার ঘোর কাটলো। প্রিয়ার মুখের দিকে তাকালো। বাচ্চাদের মতো ঠোঁট বাঁকিয়ে কানে ধরে আছে। ঠোঁটের নিচে কালো কালো একটা তিলও আছে। বাঁকানো ঠোঁট চূড়ায় হাত দিয়ে ধরে বলতে ইচ্ছে করছে, এভাবে কেঁদো না গো, তাহলে যে তোমার প্রেমের অতল সাগরে ডুবেই মরে যাব, যেটা তুমি জানতেও পারবে না। প্রিয়ার মনটা খারাপ হয়ে গেল। প্রিয়া মনে মনে ভেবেই নিল, এবার আর চাকরি বাঁচানো যাবে না। সব চেষ্টাই তো বৃথা গেল। হুট করে মাথায় একটা বুদ্ধি এলো। কান ধরে উদ্বোস করলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ। প্রিয়া কান ধরে উঠবোস করতে লাগলো। এবার ফাহাদ শব্দ করে হেসে দিল। হাসতে হাসতেই বলল, এখনো বাচ্চা রয়ে গেছেন?
প্রিয়া এবার একটু স্বস্তি পেল। একবার হেসেছে মানে চাকরিটা বাঁচানো যেতে পারে, তবে এত সহজে যে বস ছেড়ে দিবে না এটাও জানে প্রিয়া। একটা ধুলাই তো দিবে, অবশ্য সেটার জন্য মানসিক প্রস্তুতি নিয়েই নিয়েছে প্রিয়া। ফাহাদ হাসি থামিয়ে বলল, কিছু দিয়ে মাথাটা মুছে নিন, নয়তো ঠান্ডা লেগে যাবে। ফাহাদের কথা শুনে প্রিয়ার মাথাটা ভন ভন করে ঘুরে উঠল। এটা স্বপ্ন নাকি সত্যি? চোখ দুইটা বড় বড় করে তাকিয়ে আছে প্রিয়া। ফাহাদ মুস্কি হেসে বলল, এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন? আপনি কি ফাহাদ স্যার নাকি ভূত? আমি ফাহাদের ভূত, এবার আপনার ঘাড় মটকাবো। আমি কি আপনাকে একটু টাচ করতে পারি স্যার? ফাহাদ ভ্রু কুঁচকিয়ে বলল, কেন? দেখতাম আপনি সত্যি মানুষ নাকি ভূত। ফাহাদ এবারও শব্দ করে জোরে জোরে হাসলো। প্রিয়া নিজেই নিজের গায়ে চিমটি দিল। ও বাবা গো! ফাহাদ হাসি থামিয়ে বলল, কি হলো? আমি তো বাস্তবেই আছি, তার মানে আপনি যা বললেন সত্যি? হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? কিন্তু স্যার, কিন্তু সব পরে হবে, এখন যান মাথাটা মুছে নিন। প্রিয়া বেরিয়ে ভাবতে লাগলো। কেমনে সম্ভব এটা? প্রিয়া বের হয়ে আসার পর পৃথা এসে বলল, দোস্ত, কি হলো রে? বস কি খুব বকেছে? চাকরিটা কি আছে? প্রিয়া চুপ করে আছে। কি রে, বল না, স্যার কি বললো? বললো কিছু দিয়ে মাথাটা মুছে নিতে, নয়তো ঠান্ডা লেগে যাবে। এটা কিভাবে সম্ভব? স্যার যে হোমকার ছেড়েছিল, আমরা তো ভেবেছিলাম আজ তুই শেষ। তুই কি মজা করছিস প্রিয়? আরে না রে, মজা কেন করবো, সত্যি বলছি স্যার এটাই বলেছে। আমার তো বিশ্বাস হচ্ছে না রে প্রিয়। আমারও প্রথমে বিশ্বাস হয়নি রে। প্রতিটা দিন হন্য হয়ে খুঁজেছে প্রিয়াকে মৃন্ময়। যে নিজ থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যে বোকামি, এটা মৃন্ময়ের অভদ্র মন বুঝতেই যাচ্ছে না। আজ অনেক দিন পর ল্যাপটপ ওপেন করে মৃন্ময়। মৃন্ময়ের হার্টবিট বেড়ে যায়। ল্যাপটপের ওয়ালপেপার যে প্রিয়ার ছবি ছিল, এটা তো ভুলেই গিয়েছিল মৃন্ময়। প্রিয়ার হাসি মাখা মুখটা দেখে মৃন্ময়ের প্রতিটা হৃদস্পন্দন জানান দেয়, ভালোবাসি প্রিয়া। তবে কি নতুন করে ভালোবেসে ফেললো মৃন্ময়? ল্যাপটপে আরো কিছু ছবি পেল মৃন্ময়। ছবিগুলো ফোনে নিয়ে স্টুডিওর দোকানে গেল। 5টার মতো ছবি পেয়েছে। সবগুলো ছবি বের করে ফ্রেমে বাঁধিয়ে এনেছে মৃন্ময়। মৃন্ময়ের বেডরুম জুড়ে এখন শুধু প্রিয়ার ছবি। প্রিয়ার একটা ছবিতে চুমু খেয়ে বলল, ভালোবাসি। মৃন্ময়ের মা ঘরে ঢুকে বলল, এমন পাগলামির মানে কি মৃন্ময়? কোনটা পাগলামি মা? এটা তোমার চোখে পাগলামি হতে পারে, কিন্তু আমার কাছে আমার ভালোবাসা। হারিয়ে বুঝি লাভ কি? সমস্যা নেই তো, খুঁজে বের করে নেব। যদি অন্য কারো হয়ে যায়? এত অল্প সময়ে ডিসিশন নেওয়ার মতো মেয়ে প্রিয়া না। একবার শুধু দেখা পাই, প্রয়োজনে পা ধরে ফিরিয়ে আনবো। পেছন থেকে মৃন্ময়ের বন্ধু সাদিক বলল, সেদিনও তুই প্রিয়ার পা ধরেই মাপ চেয়েছিলি। সেদিন মাপ চেয়েছিলি ছেড়ে যাওয়ার জন্য, আর এখন চাইবি ভালোবাসার জন্য। দেখো সাদিক, ভুল তো মানুষই করে, তাই না? না জানা ভুলগুলো ক্ষমা করা যায়, কিন্তু জেনে শুনে ভুলগুলো ক্ষমা করা যায় না। সেদিন কিন্তু একবারের জন্য তুই ওর সাথে ভাবিসনি। আমি জানি উত্তর দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে। এখন আমি শুধু জানি আমি ভালোবাসি প্রিয়াকে, আর ওকে আমি খুঁজে বের করবই। রাত 10টা 50 মিনিট। ফাহাদ মাকে ফোন দেয়।
এই রুম থেকে ওই রুমে ফোন দেওয়ার কি আছে ভেবে পায় না ফাহাদের মা। ফোন রিসিভ করার পর ফাহাদ বলল, তাড়াতাড়ি একটু আমার রুমে আসো তো। ফাহাদের মা ভয় পেয়ে গেল, না জানে কি হলো। ফাহাদের রুমে যাবার পর ফাহাদ মায়ের হাত ধরে টেনে বিছানায় বসে। মায়ের কোলে আয়েশ করে মাথা রেখে ফাহাদ বলল, ও মা, ভালোবাসা মানে কি গো? হঠাৎ এই প্রশ্ন হলো কি তোর আজ? তুমি না বড্ড প্রশ্ন করো মা। আচ্ছা, কাউকে এক পলক দেখে কি ভালোবাসা যায়? উদ্দেশ্য সৎ হলে 1 সেকেন্ডই যথেষ্ট। তুই কি কারো প্রেমে পড়েছিস ফাহাদ? প্রেমে পড়েছি কিনা জানি না মা, তবে ভালোবেসে ফেলেছি। কি বলছিস? সত্যি? কে সে মেয়ে? ছবি আছে? দেখা মেয়েটা দেখতে কেমন? তোকে ভালোবাসে তো? উফ মা, এত অস্থির হচ্ছ কেন? আর একসাথে এতগুলো প্রশ্ন। মেয়েটা তো জানেই না যে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তাহলে জানিয়ে দে। জানাবো, আর একটু সময় যাক, অবশ্যই জানাবো। সময় নিতে গিয়ে আবার দেরি করে ফেলিস না কিন্তু। না মা, এই ভালোবাসাকে হারাতে দেওয়া যাবে না। ফাহাদ সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তার কারণটাও প্রিয়া অফিসে আসছে 10 মিনিট আগে। প্রিয়াকে আসতে দেখেই ফাহাদ মনে মনে বলে, এই মেয়েটাকে দেখার জন্য আমি 1 ঘন্টা 40 মিনিট আগে অফিসে এসে বসে আছি, আর মহারানী আসলো মাত্র 10 মিনিট আগে। ফাহাদ লুকিয়ে লুকিয়ে দেখা শুরু করলো প্রিয়াকে। কারণে অকারণে প্রিয়ার আশেপাশে ঘুরঘুর করছে। একটু পরপরই নিজের রুমে ডাকছে। এই ফাইল ওই ফাইল প্রিয়াকে দিয়ে ঘাটাচ্ছে সামনে বসিয়ে। আর সে সময়টুকুই আর চোখে প্রিয়াকে দেখছিল ফাহাদ। প্রিয়া বিষয়টা খেয়াল করলেও প্রথম কয়েকদিন মনের ফুল বলে এড়িয়ে চলল, কিন্তু বিষয়টা এখন মাত্রা রিক্ত হয়ে যাচ্ছে। অফিসের প্রায় অনেকেই বিষয়টাকে নিয়ে কানাঘোষা করছে। প্রিয়া একদিন ফাহাদকে বলল, স্যার একটা কথা বলবো? হ্যাঁ শিওর। আপনি আমায় লুকিয়ে লুকিয়ে দেখেন কেন? সে কি, আমি কখন আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখলাম? দূর থেকে কোনো ছেলে ফলো করলে সেটা মেয়েরা বুঝতে পারে, আর আপনি এত কাছে থেকে আমায় দেখেন, সেটা আমার চোখে পড়বে না? তার মানে বলতে চাইছেন আমরা কাছাকাছি থাকি? এমন কখন বললাম আমি? বলেননি? না। আচ্ছা বেশ, তা কে বললো আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি? বলতে হবে কেন? আমি নিজেই দেখেছি। তার মানে আপনিও আমায় লুকিয়ে লুকিয়ে দেখেন? মোটেও না। না দেখলে জানলেন কি করে যে আমি তাকাই? চোখ পড়ে যায়। তাছাড়া অফিসের অনেকেই বিষয়টা নিয়ে খুব মাতামাতি করছে। আপনার খারাপ লাগে তাতে? অবশ্যই। যেখানে আমি কোনোভাবে ইনভলভ নই সেখানে আমাকে নিয়ে কোনো কোনাখাসা হোক, সেটা আমার পছন্দ। ওকে ওকে, রিল্যাক্স। এত রেগে যাচ্ছেন কেন? আপনি বুঝতে পারছেন না স্যার। কি বুঝতে পারছি না আমি? আপনি কিছুই বুঝতে পারছেন না। আমি অনেক কিছুই বুঝি, বরং আপনিই বোঝেন না। আপনার সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলাটা একই কথা। প্রিয়া রাগ করে চলে গেল আর ফাহাদ হেসে দিল। মেয়েটাকে এতদিন চুপচাপ স্বভাবের মনে হলেও বেশ রাগ আছে দেখা যাচ্ছে। তার পরের দিন থেকেই প্রিয়া অফিসে আসা বন্ধ করে দেয়। 1 দিন 2 দিন করে পেরিয়ে যখন সময়টা 1 সপ্তাহে চলে যায়, তখন ফাহাদের মনে ভয় ঢোকা শুরু করে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে কি প্রিয়া চাকরিটা ছেড়ে দিল? ভালোবাসা পাওয়ার আগেই কি হারিয়ে গেল? না, এসব কিছুই ভাবতে পারছে না ফাহাদ। এক অজানা ভয় মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করেছে। ফাহাদ অফিস থেকে প্রিয়ার নাম্বার জোগাড় করে ফোন দেয়, কিন্তু অদ্ভুত, ফোন নাম্বারটা বন্ধ। হলো কি মেয়েটার?
এবার ফাহাদের মনটা উতলা হয়ে পড়ল। কি করবে না করবে কিছুই মাথায় ঢুকছে না। রুমের মধ্যে একা একা পায়চারি করছিল। ফাহাদের মা এসে বলল, কি হয়েছে তোর? কয়েকদিন ধরে দেখি তোকে অস্থির দেখাচ্ছে। ফাহাদ মায়ের হাত জড়িয়ে ধরে বলল, মা, আমি বোধহয় প্রিয়াকে হারিয়ে ফেলেছি। মানে কি হয়েছে? আজ 7টা দিন হয়ে গেল প্রিয়া অফিসে আসে না, কোনো খোঁজ খবরই নেই, ফোন নাম্বারটা পর্যন্ত বন্ধ। এত চিন্তা করিস না বাবা, হয়তো কোনো সমস্যা হয়েছে। চিন্তা তো আমি করতে চাই না মা, কিন্তু ওর অনুপস্থিতি কেন যেন আমায় বেশি টেনশনে ফেলে দিচ্ছে। এক মুহূর্তে কাউকে এত ভালোবাসা যায় এটা আমি বিশ্বাসই করতাম না যদি না আমার সাথে হতো। খারাপ কিছু হবে না, দেখিনিস। যদি সত্যি হারিয়ে ফেলি? দূর পাগল, হবে না এমন কিছু। তোর ভালোবাসা তুই ফিরে পাবি। ওর কোনো ফ্রেন্ডকে চিনিস না? আমি তো তেমন করে কিছুই জানি না ওর ব্যাপারে, শুধু জানি ওকে ভালোবাসি। এখন এটা ভালোবাসা নাকি আকর্ষণ এটা বোঝার জন্য নিজেই নিজেকে সময় দিচ্ছিলাম, আর এর মধ্যেই এই ঘটনা ঘটে গেল। তবে ওকে অফিসের একটা মেয়ের সাথে বেশি মিশতে দেখি, নাম মেবি পৃথা। তাহলে ওকে জিজ্ঞেস করলি তো পারিস। তাই তো, এটা তো আমার মাথায় আসেনি। টেনশনে মাথা এলোমেলো হয়ে গিয়েছিল, কালই অফিসে গিয়ে জিজ্ঞেস করব। পাগল ছেলে আমার। আচ্ছা শোন, মৃন্ময় এসেছে আজ। কি বলো, কখন এসেছে? বিকেলে এসেছে, একটু আগে বাইরে গেল। ও, মৃন্ময় আর ফাহাদ খালাতো ভাই। দুজনের সম্পর্ক শুধু ভাইয়ের নয়, খুব ভালো বন্ধু ওরা। কিছুক্ষণ পরে মৃন্ময় ফোন দেয় ফাহাদকে। হ্যালো ফাহাদ। হ্যাঁ বলো। অফিস থেকে ফিরেছিস? আরো আগেই। তুই কোথায়? বাইরে আছি, আসছি এখনই। আচ্ছা আয়। ফোন রেখে কপালে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে ফাহাদ। মনটা খুব অস্থির। যতক্ষণ না প্রিয়ার কোনো খোঁজ খবর পাবে, প্রিয়াকে একটা নজর দেখতে পারবে, ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না ফাহাদ। মলিন মুখে ঘরে প্রবেশ করে মৃন্ময়। মৃন্ময়কে দেখেই উঠে বসে ফাহাদ। কিরে মৃন্ময়, শরীরের এই অবস্থা কেন তোর? আর শরীরে মন প্রাণ না থাকলে কি শরীর ঠিক থাকে? মানে? একজনকে খুঁজছি, মনটা তার কাছেই। কে, রিমি? আরে না, আমার সেই প্রেয়সী। যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ, ওকেই তো আমি ভালোবেসে প্রেয়সী বলে ডাকতাম। চুপ কর শালা, তুই যেই কাজটা করেছিস মেয়েটার সাথে, এরপরও কোন মুখে বলিস ভালোবাসার কথা? আমি জানি রে ভাই, খুব বেশি ভুল করে ফেলেছি, কিন্তু কি করব বল, ওর থেকে দূরে গিয়েই তো ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছি। মৃন্ময়ের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল ফাহাদ। ভালোবাসা বুঝি এমনই, দূরে গেলেই ভালোবাসার গভীরতা অনুভব করা যায়। তো কোথায় খুঁজছিস তাকে? পৃথিবীটা গোল, একটা সময় ঠিকই পেয়ে যাব। ছবি আছে? থাকলে দেখা। ছবি না, আমার প্রেয়সীকে সামনে এনে দেখাবো, দেখবি কত সুন্দরী সে। তাই? ছবি না দেখালে নাই? আমারও এত ইন্টারেস্ট নেই অন্য কাউকে দেখার। তবে তোর প্রেয়সী যত সুন্দরী হোক না কেন, আমার দেখা সেই সাদা পরীর মতো সুন্দর নয়। সাদা পরি কোথায় পেলি তুই? আর কথাবার্তা এমন কেন? কেমন? কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। ওরে, এটা প্রেম নয়, ভালোবাসা। কিন্তু আমারও যে তোর মতো দশা। কেন, কি হয়েছে? হারিয়ে ফেলেছি পরীটাকে। কিভাবে? নিরুদ্দেশ হয়ে গেছে। ভালোবাসার কথা জানানোর আগেই পাখি ফুরুত। এখন তোর মতোই দেবদাস হয়ে খুঁজছি।
হাই রে কপাল, দুই ভাইয়েরই ফোড়া কপাল, বুঝলি? আল্লাহ যে কবে পাইয়ে দেবে তাদের। আশা ছাড়ছি না, ভালোবাসার টানে হলেও খুঁজে বের করবই। দুইজনে গল্প করতে করতে শুয়ে পড়ল। রাতে খেলোও না, খাবে আর কি। দুজনেরই তো খুশিতে পেট ভরে গেছে। ভালোবাসার মানুষের কথা মনে পড়লে নাকি অদ্ভুত এক ভালো লাগার তৈরি হয়, আর তখন খাওয়ার প্রয়োজন হয় না, পেট আপনা আপনি ভরে যায়। সে রাতে দুই ভাই মিলে জম্পে আড্ডা দিয়েছে। দুজনের আড্ডার মানুষটাই তাদের ভালোবাসা। মানুষটা এক অনুভূতিগুলো আলাদা, যেটা জানেও না দুই ভাই। কি জানে কি আছে কপালে। পরের দিন সকালে রেডি হয়ে অফিসে গেল ফাহাদ। অফিসে গিয়েই আগে পৃথাকে খুঁজল। পৃথা তখনও অফিসে আসেনি, তাই তুয়াকে বলে রেখেছিল পৃথা আসলে জানাতে। অফিসে আসার পর পৃথার আর যাওয়া লাগেনি, ফাহাদই এসে পড়েছে। এই নিয়ে 10 বার আসা যাওয়া হয়ে গেছে। পৃথাকে দেখেই এগিয়ে গেল ফাহাদ। পৃথা বলল, সরি স্যার, আমি এখনই যাচ্ছিলাম। না সমস্যা নেই, আসলে একটা কথা জিজ্ঞেস করার জন্য ডেকেছিলাম। জি স্যার, বলুন। আসলে ফাহাদ আমতা আমতা করতে লাগলো। অবশেষে সব লাশ লজ্জা কাটিয়ে বলেই ফেললো, প্রিয়ার কি হয়েছে? অফিসে কেন আসছে না? পৃথার চেহারায়ও চিন্তিত ভাব আসলো। মলিন মুখে বলল, জানি না স্যার, অনেকবার ফোন করছি, ফোন বন্ধ পেয়েছি বারবার, আর ওর বাড়িও চিনি না আমি। ও ফাহাদ চলে যাচ্ছিল। আস্তে আস্তে সব আশার আলোয় যেন নিভে যাচ্ছিল। হুট করে পৃথার মুখে শুনতে পেল, প্রিয়া। ফাহাদ ভ্রু কুঁচকিয়ে পেছনে তাকালো। হার্টবিট বেড়ে গেছে ফাহাদের। প্রিয়া এসেছে। ফাহাদের মতো খুশি মনে হয় আর কেউ নেই আজ। পরক্ষণেই আবার রাগও হলো। এতদিন কষ্ট দেওয়া এই শাস্তি তো পেতেই হবে। ফাহাদের বিয়ে তোয়াকে ডেকে বলল, প্রিয়াকে আমার রুমে পাঠিয়ে দাও। ওকে স্যার। কিছু সময় পর প্রিয়া ফাহাদের রুমে যায়। আজ কিছুই বলছে না প্রিয়া। ফাহাদ ভেবেছিল সেদিনের মতো হয়তো বাচ্চামো করবে, বকবক করবে, কিন্তু এমন কিছুই করেনি প্রিয়া। শুধু চুপ করে দাঁড়িয়ে আছে, মুখে কোনো চঞ্চলতা নেই, আগের থেকে শুকিয়ে গিয়েছে। চোখের নিচে কালো দাগ পড়েছে। অজানা ভয়ে বুকে মোচড় দিয়ে উঠল ফাহাদের। কি হয়েছে প্রিয়ার? প্রিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাহাদ বলল, এতদিন অফিসে আসেননি কেন? সমস্যা ছিল। কি সমস্যা? প্রিয়া এবার উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফাহাদ আবার বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি, কি সমস্যা ছিল যে এতদিন অফিসে আসলেন না? একটা ফোন করে তো জানাই মানুষ, ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছিলেন আপনি। কি সমস্যা আপনার বলেন? আমার অফিসে কাজ করতে ভালো লাগে না, না কি আমায় বিরক্ত লাগে? আপনার দিকে তাকাই বলে খুব সমস্যা? ধমক দিয়ে এই কথাগুলো বলল ফাহাদ। ফাহাদের কথাই অধিকার স্পষ্ট, কিন্তু কিসের অধিকার সেটা বোঝে না প্রিয়া। ফাহাদের ধমকে প্রিয়া কেঁদেই দিল। ফাহাদ ঝাড়ি দিয়ে বলল, কিছু বললেই শুধু ফ্যাস ফ্যাস করে কাঁদে, এছাড়া আর কিছু পারেন না? কি হয়েছে সেটা তো বলবেন। প্রিয়া কাঁদতে কাঁদতেই বলল, সরি স্যার, আর এমন হবে না। আমি ইচ্ছে করে এতদিন অনুপস্থিত ছিলাম না, দয়া করে শেষবারের মতো একটা সুযোগ দিন প্লিজ। ফাহাদ মনে মনে বলল, আমি বলি কি আর সে বুঝে কি? ওরে জ্বালা, আমি কি একবারও বলেছি যে অফিস থেকে বের করে দিব? আমার যে টেনশন হয় সেটা এই মেয়ে বুঝবে না। এত অবুঝ কেন এই মেয়ে? ফাহাদ যথাসম্ভব রাগ দমিয়ে বলল, আচ্ছা আপনি এখন যান। প্রিয়া চলে যাবার পর ফাহাদ মাকে ফোন দিল। হ্যালো মা। হ্যাঁ বল। পেয়ে গেছি মা, পেয়ে গেছি। কি পেয়ে গিয়েছিস? আমার সাদা পরীকে পেয়ে গেছি মা।
অফিসে এসেছে? হ্যাঁ মা। তাহলে তো আমার ছেলেটা আজ খুব খুশি। অনেক খুশি মা, কিন্তু কিছু একটা গন্ডগোল আছে মা। কিসের গন্ডগোল? প্রিয়ার চোখ মুখ কেমন জানি, কি জানি হয়েছে, কিন্তু সেটা বলছে না। হয়তো পারিবারিক কিছু, তাই তোকে বলেনি। তাছাড়া তুই ওর বস, তোকে কি আর সব বলবে নাকি? তাহলে কি করে জানবো? ওর কোন ফ্রেন্ড যেন আছে, ওকে দিয়ে জিজ্ঞেস করা। এটা করা যেতে পারে, কিন্তু মা পৃথা বিষয়টা কিভাবে নেবে সেটাই তো বুঝতেছি না। অফিসের বস অফিসেরই একজনকে পছন্দ করে, ভালোবাসে, বিষয়টা কেমন জানি না। এখানে কেমন জানের কি আছে? কে কিভাবে নেবে সেটা তার বিষয়। তোর কাজ হচ্ছে তুই কিভাবে প্রিয়ার সব ইনফরমেশন দেবে। এখন ওর ইনফরমেশন তো আর ও নিজে এসেই দেবে না, তাই না? এই জন্য অবশ্যই ওর কাছে কারোর সাহায্য দরকার তোর। আর ওর কাছের কেউ বলতে তুই শুধু পৃথাকে চিনিস, সো তোকে সাহায্য করতে পারলে পৃথাই পারবে। প্রয়োজনে ওকে সব জানা, ও তোকে সাহায্য করতে পারবে। ভালোবাসাকে পাওয়ার জন্য যা করা লাগবে করবি। যেটা সবাই দুদিন পর এমনিতে জানবে, সেটা না হয় দুদিন আগেই কেউ জানুক। ও মা, সত্যি তুমি বেস্ট। এই জন্যই বোধ হয় আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। যার বেস্ট ফ্রেন্ডের মতো মা আছে, তার আবার কোনো বেস্ট ফ্রেন্ডের দরকার হয় নাকি? লাভ ইউ সো মাচ মা। পাগল ছেলে আমার, লাভ ইউ টু। এখন যা, কাজে লেগে পড়। যথাজ্ঞা মেরি আম্মি যান। রেস্টুরেন্টে অপেক্ষা করছে পৃথা। কিছুক্ষণ পরে ফাহাদ আসে। ফাহাদকে দেখে পৃথা দাঁড়িয়ে পড়ে। ফাহাদ মুস্কি হেসে বলে, আরে বসো বসো, রেস্টুরেন্টে এত ফর্মালিটি দেখাতে হবে না। সমস্যা নেই স্যার। ফাহাদ বসতে বসতে বলল, এখানে আসার জন্য কোনো সমস্যা হয়নি তো? না স্যার। আসলে যে কথাগুলো বলবো সেগুলো অফিসে বলার মতো নয়, তাই এখানে ডেকেছি। সমস্যা নেই স্যার, আপনি বলুন। অ্যাকচুয়ালি কথা বলার টপিক হচ্ছে প্রিয়া। পৃথা মুস্কি হেসে বলল, এটাই আন্দাজ করেছিলাম। মানে? না মানে, প্রায় দেখতাম আপনি লুকিয়ে লুকিয়ে প্রিয়াকে দেখেন। ফাহাদ লজ্জা পেয়ে মাথা চুলকালো। আসলে কি জানো পৃথা, কখনো ভাবতেই পারিনি এভাবে কাউকে ভালোবেসে ফেলবো। সেই বৃষ্টিতে সাদা ড্রেসে আধ ভেজা অবস্থায় দেখে কি যে হলো আমার। এখন ধ্যানে জ্ঞানে শুধুই প্রিয়া। তাহলে ওকে বলছেন না কেন? বলবো, আসলে আমি সেরকমভাবে প্রিপেইড নই তো, তাই চাচ্ছিলাম একটু সময় নিতে। ও আচ্ছা, এই কদিনও অফিসে আসেনি কেন জানো? না স্যার, অনেকবার জিজ্ঞেস করেছি, বলেনি। বলেছে পরে বলবে। তবে মুখ দেখে মনে হয়েছিল যাই হোক না কেন ভালো হয়নি। ফাহাদ চিন্তিত স্বরে বলল, এক কাজ করবে, কাল কি হয়েছে তা জানার জন্য ওকে ফোর্স করবে। যেভাবেই হোক ওর থেকে কথা আদায় করবে। আর যখন জিজ্ঞেস করবে তখন আমায় বলবে, আমি কল দিব। তুমি শুধু ফোনটা লাইনে রেখো। আচ্ছা। আর হ্যাঁ, প্লিজ এসব কিছু আগেই কাউকে জানিও না, এমনকি প্রিয়াকেও না। ওকে স্যার। থ্যাংক ইউ। ফাহাদ বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে ধরল। ফাহাদের বাবা তখন পত্রিকা পড়ছিলেন। পত্রিকার পাতা উল্টে বলল, কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? আব্বু খুব খুশি। তো কি কারণ শুনি, আমরা একটু খুশি হই তোমার সাথে। সরি আব্বু, এখন তো বলা যাবে না, তবে সময় হলে অবশ্যই অবশ্যই জানাবো। সিরিয়াস কিছু মনে হচ্ছে? ফাহাদ কিছু বলল না, লাজুক হেসে উপরে চলে গেল। মৃন্ময় তখন বারান্দায় দাঁড়িয়ে গান শুনছিল। ফাহাদকে দেখে মৃন্ময় বলল, একটু আগে বাড়িতে আসতে পারিস না? কেন? কেন আবার কি?
আমার সাথে একটু সময় কাটাবি? ধুর বেটা, এতদিন পর আমার সাদা পরিটাকে পেয়েছি, ওকে না দেখে তোকে দেখবো? কি সেলফিশ রে। যাই হোক, অফিসে এসেছে? হ্যাঁ রে, এই জন্যই তো আজ এত খুশি আমি। খুব লাকি রে তুই। তোর পরীকে তো তুই খুঁজে পেলি, কিন্তু আমার প্রেয়সীকে যে আমি কবে পাবো কে জানে। মন খারাপ করিস না, খুব শীঘ্রই খুঁজে পাবি, দেখিস। তাই যেন হয়, তবে আমার ট্রিট চাই। কিসের ট্রিট? এই যে তোর পরীকে খুঁজে পেলি তাই। ও আচ্ছা, এই ব্যাপার। ওকে খাওয়াবো, যত খেতে পারিস খাওয়াবো, কিন্তু আজ না ভাই, কাল খাওয়াবো। আজ খুব টায়ার্ড আমি। কাল অফিস 5টায় ছুটি দিবে, তখন বাইরে যাব, কেমন? অফিস থেকে 40 মিনিট লাগে যেতে। একটা রেস্টুরেন্ট আছে, দারুণ সব খাবার পাওয়া যায়। ওকে, ডান। পরের দিন লাঞ্চ টাইমে খুব ফোর্স করছে পৃথা প্রিয়াকে। ফাহাদ তখন ফোনের লাইনেই আছে, সব শুনছে। প্রিয়া বলতেই নারাজ, বারবার কথা ঘোরানোর চেষ্টা করছে। পৃথা এবার ইমোশনাল ব্ল্যাকমেল করে বলল, তুই কি আমায় একটু বিশ্বাস করিস না প্রিয়? আমার সাথে কি শেয়ার করা যায় না? উল্টাপাল্টা ভাবিস না রে পৃথা। এই নতুন জগতে আমার বন্ধু বলতে শুধু তুই আছিস, আমার আপন, যাকে আমি সব শেয়ার করি। কিন্তু এই বিষয়টা তুই সহ্য করতে পারবি না, তাই আমি বলতে চাচ্ছি না। যেটা তুই সহ্য করতে পেরেছিস সেটা আমিও পারবো না? তোর সাথে ঘটে যাওয়া ঘটনা তুই সহ্য করতে পারলে আমিও পারবো। আফটার অল তুই আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড। প্লিজ বল, কি হয়েছে? প্রিয়ার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, গলাটা ধরে আসছে। ধরা গলায় প্রিয়া বলল, সব শেষ হয়ে গিয়েছে রে পৃথা। নতুন জগতে নতুনভাবে বাঁচার সব আশা নিভে গিয়েছে, সব। আমি সত্যি একটা অলক্ষী। ওই দিন অফিস শেষে বাড়িতে গিয়ে দেখি 2 ভাবির মা বাবা আর ভাই এসেছে। আমার 2 ভাবি সম্পর্কে আপন বোন, ছোট ভাইয়া আর ছোট ভাবির রিলেশন ছিল। তখন প্রস্তাবের মাধ্যমেই বাড়ির 2 মেয়েকে আমরা 2 ভাইয়ের বউ করে আনি। আমি তাদের সাথে কুশল বিনিময় করে আমার রুমে চলে যাই। ভাবির ছোট ভাই আমায় আগে থেকেই পছন্দ করত, যেটা আমি জানতাম, তাই সব সময় এড়িয়ে চলতাম। আমার পিছু পিছু ভাবির ছোট ভাই রামিম আমার রুমে আসে, খাটের ওপর বসে বলল, কি খবর বিয়ান সাহেবা? খবর কি তোমার? আমার খুব রাগ হয় তখন। সরাসরি একটা মেয়ের রুমে আসা, আবার খাটে বসা, বিষয়টা খুবই বিরক্তিকর। কিন্তু ভাবির ভাই বলে কিছু বলিনি, মুখে হাসি রেখা টেনে বলেছিলাম, জি ভালো। মন খারাপ নাকি? না। তাহলে কথা বলছো না কেন? একটু টায়ার্ড তো, তাই মাথা ব্যথা করছে। আসো, মাথা টিপে দিই। আশ্চর্য, নিজের সীমা অতিক্রম করবেন না প্লিজ। আরে আরে, রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করলাম। আপনি এখন আসতে পারেন। প্রিয়া, আর কতবার বলবো তোমাকে ভালোবাসি? আমি কতবার বলবো যে আমি আপনাকে ভালোবাসি না? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কিচ্ছু বুঝতে চাই না। আমার এসব ভালোবাসার প্রতি কোনো ইন্টেনশন নেই। আমি তো তোমায় বিয়ে করতে চাই। দেখো, তোমার অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই। আপনার সমস্যা থাকলেই বা আমার কি? আমার অতীতকে দুর্বলতা ভেবে আমায় বিয়ে করবেন এই আশা থাকলে প্লিজ সেটা ভুলে যান। আপনাকে আমি কোনো জন্মেও বিয়ে করব না, তার কারণও আপনি খুব ভালো করেই জানেন। দেখো, আমি জানি আমি নেশা করি, মেয়েদের প্রতি উইক, কিন্তু প্রমিস, তুমি আমার জীবনে আসলে সব ছেড়ে দেব আমি। হাসালেন রামিম। শুনেছিলাম আপনি নাকি আপনার মাকে ছুঁয়েও কথা দিয়েছিলেন এসব আর করবেন না, কিন্তু আপনি কথা রাখতে পেরেছেন কি? পারেননি তো। যে ছেলে গর্ভধারিণীকে দেওয়া কথা রাখতে পারে না, সে আমায় দেওয়া কথা রাখবে?
তুমি শোনো, আমি আর কিচ্ছু শুনতে চাই না। আপনি এখনই আমার রুম থেকে বেরিয়ে যাবেন প্লিজ, নয়তো আপনি থাকেন, আমি চলে যাই। এরপর আর রামিম কিছু বলেনি, চলে যায়। কিন্তু দমে যায়নি তখনও, আমায় বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। আমার দুই ভাবিকে এই বিষয়টা জানায়। ভাবিরা তাদের আদরের ভাইয়ের আবদার রাখতে গিয়ে আমার কথা ভাবা ভুলে যায়। ভাইয়াদের বিষয়টা বোঝায়। আমি রাজি ছিলাম না বিধায় ভাইয়ারাও কেউ রাজি হয়নি। কিন্তু ভাবিরা এমন কি বুঝিয়েছিল কে জানে। আর রামিমও এত ভালো মানুষ সাজার অভিনয় করলো যে ভাইয়ারাও রাজি হয়ে যায়। সবাই মিলে আমাকে বোঝাতে শুরু করে, আমার অফিস আসা বন্ধ করে দেয়। আমি জেনে শুনে অমন একটা লোককে কি করে বিয়ে করতাম বল? আমি রাজি হইনি, একমাত্র মাই আমার পাশে ছিল। আমার সে পরিচিত ভাই ভাবিদের আবারও অচেনা মনে হতে শুরু করলো। একদিন ভাইয়ারা মাকে বলল, তুমি তোমার মেয়েকে বোঝাচ্ছ না কেন? আমরা কি ওর খারাপ চাই? যদি ওর খারাপ চাইতাম তাহলে কি ফিরে আসতাম আমরা? ওর প্রথম সেই ঘটনার পর বাবা মারা যায়, তখন কিন্তু আমরা দূরে সরে থাকতে পারিনি মা, সাপোর্ট হয়ে ওর পাশে দাঁড়িয়েছি। আর আজ ওর কাছে আমাদের কথার কোনো মূল্য নেই। দেখ বাবা, সংসারও ও করবে, তাহলে ও যখন রাজি না, কেন বারবার এমন জোর করছিস? বাহ, তুমিও তো দেখছি এখন মেয়ের দলে। এটা দলের কোনো বিষয় না রে বাবা, একটু ওর কথা ভাব। ওর কথা ভেবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রামিসের সাথেই ওর বিয়ে দিব। তুমি দেখো মা, আমাদের বোন অনেক সুখী হবে। আড়াল থেকে সেদিন সবটা শুনেছিলাম আমি। পরিস্থিতি যে আমার অনুকূলে ছিল না সেটা আমি ঢের বুঝতে পেরেছিলাম। শুধুমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে রাজিও হয়ে গিয়েছিলাম। ঘরোয়াভাবে বিয়ের কথা ছিল। এরপর এইটুকু বলে হু হু করে কেঁদে দিল প্রিয়া। ওপাশ থেকে নিঃশব্দে সব শুনছিল ফাহাদ। প্রিয়ার কান্নাগুলো তীরের মতো বিচ্ছিল ফাহাদের বুকে। মনে তখন এক অজানা ভয়, তবে কি সত্যিই ফাহাদ প্রিয়াকে হারিয়ে ফেললো? পৃথা প্রিয়াকে জড়িয়ে ধরে বলল, কাঁদিস না প্লিজ। এরপর কি হলো? প্রিয়া কাঁদতে কাঁদতেই বলল, এরপরই আমার পরিবারটা এলোমেলো হয়ে গেল রে পৃথা। বিয়ের আগের দিন রাতে রামিম ড্রিঙ্ক করে আমার রুমে আসে। রাত তখন 11টার মতো বাজবে। আমি বসে বসে উপন্যাসের বই পড়ছিলাম। রামিম হুট করে রুমে ঢুকে যায়, আমার পাশে বসে আমার হাত ধরে। আমি ছাড়ানোর অনেক চেষ্টা করি, কিন্তু ও অনেক বেশি জোরাজুরি শুরু করে দেয়। ওকে দেখে আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম ও মদ খেয়েছে। আমি বারবার বলছিলাম, রুম থেকে বেরিয়ে যান প্লিজ, বেরিয়ে যান। সরিয়ে দিচ্ছে কেন? কাল তো আমাদের বিয়ে হবে। আমি রুম থেকে বের হতে বলেছি আপনাকে। রামিম কিছুতেই আমার কথা শুনছিল না। তখন আমি সজোরে একটা থাপ্পড় দিই রামিমকে, ধাক্কা দিয়ে সরিয়ে চেঁচামেচি শুরু করি। তখন সবাই দৌড়ে আমার রুমে আসে। আমি কেঁদে কেঁদে সব বলি ওদের। কিন্তু জানিস পৃথা, আমার ভাইয়া এর কোনো প্রতিবাদ করেনি। উল্টো বলেছে নেশা করেছে তো তাই এমন হয়ে গেছে, মাফ করে দে ওরে বোন। রামিমের অমন ব্যবহারে যতটা না কষ্ট পেয়েছিলাম, তার চেয়ে অনেক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম ভাইয়া ভাবির কথায়। তখন আর চুপ করে থাকতে পারিনি। রাগে বলেছিলাম, আমি এই বিয়ে করব না এমন চরিত্রহীন নেশাখোর ছেলেকে বিয়ে। এতে যদি কখনো আমার বিয়ে না হয় তো না হোক, তবু আমি এই বিয়ে করব না। এখন যা খুশি করতে পারো তোমরা। তখন এক কথায় দুই কথায় অনেক ঝামেলা হয়ে যায় বাড়িতে। এই বিয়ে না করলে ভাবিরা বাপের বাড়ি চলে যাবে সিদ্ধান্ত নেয়। ভাইয়ারাও চায় আমি এই বিয়েটা করি। মা শুধু মুখে আঁচল গুজে কাঁদতো, কিন্তু আমি আমার সিদ্ধান্তে দৃঢ় ছিলাম। অন্যায়ের কাছে আমি মাথা নত কিছুতেই করব না। ভাইয়া ঠান্ডা মাথায় বলেছিল, দেখ বোন, মানছি রামিম একটা ভুল করেই ফেলেছে, তাই বলে বিয়েটাই ভেঙে দিবি? আগের কথাই ভাব, পরপর দুইটা অতীত তোর। তাছাড়া রামিম সব জেনেই তোকে বিয়ে করতে রাজি, আর তুই ওর একটা দোষ মাফ করতে পারবি না। বাহ ভাইয়া বাহ, কয়লা ধুলে যেমন ময়লা যায় না, তেমনি খারাপ সময়ে পাশে দাঁড়ালেই ভাইয়ের দায়িত্ব পালন করা যায় না।
আমায় বিয়ে দিতে চাচ্ছ নাকি কোরবানি দিতে চাইছো তোমরা? আমি মেয়ে বলে সবসময় স্যাক্রিফাইস আমাকেই করতে হবে কেন? সবসময় আমিই কেন? প্রয়োজনে সারা জীবন এইভাবেই থাকবো, তবুও এমন চরিত্রহীন কাউকে আমি বিয়ে করব না। ভয় দেখাচ্ছ? আমি আর ভয় পাই না ভাইয়া। বিয়ের প্রায় 1 বছরের মাথায় 2 ভাই মিলে কৌশলে আলাদা হয়ে গিয়েছিলে। বলেছিলে অফিস থেকে ট্রান্সফার করা হয়েছে, মাসেও একটা খবর নিতে না। আমি বুঝতাম না ভেবেছো? তখন কি তোমাদের ছাড়া থাকিনি? থেকেছি তো। এরপর আব্বু মৃত্যুর পর আবার ফিরে এলে, মনে হয়েছিল পৃথিবী ফিরে পেয়েছি আমি, কিন্তু আমি তো ভুল ছিলাম। তোমরা শোধরাওনি ভাইয়া, তোমরা শোধরাওনি। ভাবি রাগে গসগস করতে করতে বলতেছিল, এইটুকুন একটা মেয়ের কাছে আমাদের এত কথা শুনতে হচ্ছে। তোমাদের কথায় ফিরে আসছিলাম, আর এখন তোমরাই বোন এসব কথা শোনাচ্ছে। নিজের ছোট বোনের মতো ভালোবেসেছিলাম, আর তোমার বোন এর প্রতিদান দিচ্ছে এখন। ভাবি আমার আপু কিন্তু কখনোই এই অন্যায়কে প্রশ্রয় দিত না। এটা সত্যি যে কয়টা দিন একসাথে ছিলে, সে কয়টা দিন শুধু আপুর মতোই না, মায়ের মতোও ভালোবেসেছ। তাহলে এখন এমন চেঞ্জ হয়ে যাচ্ছ কেন ভাবি? ভাবির আর কোনো উত্তর পাইনি। তারা চলে যাওয়ার জন্য রেডি। ভাইয়াদের বলেছিলাম তোমরাও নিঃসংকোচে চলে যেতে পারো, আটকাবো না। ছোট ছোট বাচ্চা আছে তোমাদের, আমাদের জন্য নিজেদের পরিবার নষ্ট করো না। মাকে নিয়ে আমি ভালো থাকবো। জানিস পৃথা, তখন মুখে একটা কথা বললেও মনে মনে বলেছিলাম ভাইয়া প্লিজ যেও না, প্লিজ যেও না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে সবাই চলে গেল। তখন থেকে মাকে নিয়ে আমার একলা জীবন। প্রিয়া এবার জোরে জোরে শব্দ করে কাঁদছে। প্রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে পৃথা। পৃথাও কাঁদছে। কি করে একটা মানুষ এত কষ্ট সহ্য করতে পারে? ক্যান্টিনে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। ফোনের ওপাশে ফাহাদও কাঁদছে। ভাবতেই পারছে না মেয়েটার এত কষ্ট। ইচ্ছে করছে রামিম ছেলেটাকে খুন করে ফেলতে। ওপাশ থেকে মানুষের হইচই শোনা যাচ্ছে, সবার চোখে মুখে কৌতূহল। কি হয়েছে? এই মুহূর্তেই পরিস্থিতি সামলাতেই হবে। ফাহাদ ভালো করে চোখ মুখ মুছে নিল, এরপর ক্যান্টিনে গিয়ে বলল, কি হয়েছে কি এখানে? এত হইচই কেন? আর ক্যান্টিনে কি সবার? লাঞ্চ টাইম যে পেরিয়ে গেছে, সে খেয়াল কি আছে আরো? যাও সবাই যে যার কাজে। ফাহাদের ধমকে সবাই চলে যায়। ক্যান্টিন এখন পুরোপুরি শান্ত। ফাহাদ ইশারায় পৃথাকে চলে যেতে বলল। পৃথার চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। প্রিয়াও চোখ মুছতেছে, কিন্তু বারবার চোখে পানি এসে পড়ছে। কাঁদতে কাঁদতে হেসকে উঠে গিয়েছে। ফাহাদ গিয়ে প্রিয়ার পাশে বসলো। প্রিয়া ভাঙা ভাঙা গলায় বলল, সরি স্যার, আমি কাজে যাচ্ছি। প্রিয়া চলে যাবার সময় পেছন থেকে ফাহাদ হাত টেনে ধরে। প্রিয়া দাঁড়িয়ে পড়ে। ফাহাদ প্রিয়ার সামনে গিয়ে চোখে পানি মুছে বলল, এই মিষ্টি চোখে পানি মানায় না। কারা কাঁদে জানেন? যারা হেরে যায়। আপনি কি এত সহজেই হেরে যাবেন? প্রিয়ার কি হলো কে জানে, দুম করে কাঁদতে কাঁদতে ফাহাদের বুকে ঝাঁপিয়ে পড়ল। কেন সবসময় আমার সাথেই এমন হতে হবে? কেন? ফাহাদ প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, কাম ডাউন প্রিয়া। প্রিয়া ফাহাদকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে যায়। রেস্টুরেন্টে বসে আছে ফাহাদ আর মৃন্ময়। খাবার অর্ডার দেওয়া হয়েছে। মৃন্ময়ের মন খারাপ। কালই ওকে বাসায় ব্যাক করতে হবে। বিজনেসের একটা কাজে বাইরে যেতে হবে। বাবার আদেশ বলে কথা। খাবার সামনে থাকার সত্ত্বেও মৃন্ময় চুপ করে বসে আছে। ফাহাদ মৃন্ময়কে ধাক্কা দিয়ে বলল, কিরে খাচ্ছিস না কেন? ভালো লাগছে না। আরে খেয়ে তো দেখ, এই রেস্টুরেন্টের খাবারগুলো জাস্ট ইয়াম্মি। মন ভালো না থাকলে কি খেতে ইচ্ছে করে? আরে মন খারাপ করছিস কেন? তুই তো আর একেবারে চলে যাচ্ছিস না, কাজটা শেষ করে তো চলে আসবি।